তার রেভলিউশনারি পদক্ষেপ ছিল, তার মধ্যে সবচেয়ে আমি বলবো যে টপে থাকবে এই দিনটার কথা অ্যাপলের হিস্ট্রিতে। এই দিন মূলত অ্যাপলের যিনি ফাউন্ডার স্টিভ জবস, যাকে আমরা সবাই চিনি, তিনি অ্যাপলের আইফোনের লঞ্চিং অনুষ্ঠান যেটা, সেটা এই দিনই আসলে হয়। সো এই যে জাস্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হোয়াই, এই দিনটাই কেন, এই দিনে এমন উনি কি করেছেন যার জন্য আসলে এমন কি হয়েছিল বা এমন কি করতে পেরেছেন যেটার জন্য এই দিনটাকে সবাই বা অ্যাপল ইভেন ইটসেলফ এটাকে রিকগনাইজ করে। এটার কারণ হচ্ছে সেদিন এই আইফোন লঞ্চিং যখন হয় তখন স্টিভ জবস এত দারুণ একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যে প্রেজেন্টেশনটা স্টিল নাও ইউ ক্যান ফাইন্ড অন ইউটিউব। আপনি ইউটিউবে যাবেন, আপনি জাস্ট লিখবেন স্টিভ জবস প্রেজেন্টেশন অন আইফোন লঞ্চিং বা যেভাবে ইচ্ছা আপনি লেখেন, কোনো অসুবিধা নাই। স্টিভ জবস আইফোন লঞ্চিং এইটা লিখে সার্চ করা মাত্রই আপনি কিন্তু এটার ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। আমি বলবো যে আপনারা এখন দেখবার দরকার নেই, পরবর্তীতে আপনারা এটা দেখে নিবেন। যারা জেনুইনলি প্রেজেন্টেশন শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখা উচিত। কিভাবে উনি জাস্ট একটা প্রেজেন্টেশন, একটা পিচ এর মাধ্যমে দ্য হোল সিনারিওকে উনি চেঞ্জ করে দেন। স্টিল নাও সে 2007-এর পর থেকে এখন পর্যন্ত অ্যাপলকে আমরা মানে আইফোন, মোবাইল ফোনগুলোর মধ্যে আইফোন সবার উপরে জায়গা করে নিয়েছে। শুধু আইফোন না, আইফোন তো তাদের একটা প্রোডাক্ট। আইফোন ছাড়াও দ্য ব্র্যান্ড ইটসেলফ, অ্যাপল নিজে ব্র্যান্ড হিসেবেই 1 নম্বরে অবস্থান করে নিয়েছে। সো তার মানে আমি এই যে এত বিষয়ে মানে এই যে পুরো ব্যাপারটা আমি বললাম, এটার পিছনে কারণ আসলে একটাই, যে একটা প্রেজেন্টেশন, জাস্ট আ প্রেজেন্টেশন কিভাবে একটা ব্র্যান্ডকে সবার চেয়ে উপরে নিয়ে যেতে পারে এবং সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে। স্টিভ জবস বোধহয় 2012-13 সালের দিকে মারা গেছেন, কিন্তু এখন পর্যন্ত ওনার প্রেজেন্টেশন নিয়ে এখন পর্যন্ত বই লেখা হয়। এখন পর্যন্ত ওনাকে নিয়ে একটা বই আছে, কারমান গ্যালোর একটা বই আছে, খুব চমৎকার একটা বই, দ্য প্রেজেন্টেশন সিক্রেটস অফ স্টিভ জবস। স্টিভ জবস এর প্রেজেন্টেশন নিয়ে রিসার্চ হয় যে উনি আসলে কি এমন ম্যাজিক দেখালেন, যে ম্যাজিকে উনি ওনার অডিয়েন্সকে একদম কি বলে যে তারা সবাই বোধ হয়ে ওনার কথা শুনলেন। এবং কি ম্যাজিকটা সেখানে ছিল, ওনার আহামরি কোনো চাকচিক্য ছিল না, নর্মাল একটা জিন্স পরেছেন, একটা মানে একদমই সাধারণ পোশাক, কোনো চাকচিক্য নাই। একটা মানুষকে দেখা যাচ্ছে উনি স্টেজে আস্তে আস্তে হাঁটছেন, মুভ করছেন, অনেক জোরে, মানে গলার ভয়েস যে অনেক সাউন্ড, মানে অনেক ভলিউম অনেক বেশি, সেটাও বলা যাচ্ছে না। কিন্তু তাহলে উনি এমন কি দিলেন প্রেজেন্টেশনে যেটার কারণে ওনাকে আমরা বেস্ট প্রেজেন্টার বলি, ওনাকে নিয়ে রিসার্চ করা হয়, ওনার প্রেজেন্টেশন নিয়ে বই লেখা হয়। সো এটা আসলে স্টিভ জবস করতে পেরেছেন, এন্ড হি ওয়াজ সাকসেসফুল। তো যার জন্য আপনারা যে বলছিলেন যে নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে সে জায়গা করে নিয়েছেন, তাই না? সো এবার আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিয়ার ওয়ার্ল্ড ওয়াইড? সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কোনটাকে ভয় পায়? অনিন্দিতা বিশ্বাস বলছেন পাবলিক স্পিকিং, ওকে। রায়ান আমির স্টেজ ফ্রাইট, নূপুর আক্তার পাবলিক স্পিকিং, নাজমুল হাসান ওয়ার বলছে, মার্শিয়া মনসুর মিম পাবলিক স্পিকিং,
রাউফুন নবী বলছে টু ফেইল, রাফাত হাসান বলছেন পাবলিক স্পিকিং, রাহুল রোহিত বলছেন টকিং উইথ আননোন পিপল, ওকে। মাহমুদুল হাসান বলছেন স্টেজকে মানুষ ভয় পায়, গ্রেট। নাফিস বলছেন স্টেজ পারফরমেন্স, তারপর শাহরিয়ার ইমন বলছেন প্রেজেন্টেশন, কামরুল হাসান শোভন বলছেন ওয়্যার, সাকিব সরওয়ার শান্ত বলছেন পাবলিক স্পিকিং, ওকে। অনেক অনেক উত্তর এসছে, রাইট। সো বেশিরভাগই বলছেন কিন্তু পাবলিক স্পিকিং। হ্যাঁ, দারুণ দারুণ, সবাই খুব চমৎকার ভাবে উত্তর দিচ্ছেন, ওকে। সো এইটার জন্য আসলে আমেরিকান ফিয়ার, এটা এটা যদি একটু পুরনো রিসেন্ট টাইমের আমি আরেকটা অ্যাড করবো হয়তো। এটা হচ্ছে চ্যাপম্যান ইউনিভার্সিটি সার্ভে অন আমেরিকান ফিয়ার্স। ওরা একটা সার্ভে করেছে, সেখানে দেখা গিয়েছে যে এখানে বোধহয় 10-12টা হবে, ওরা একটা লিস্ট করেছে। তো সেখানে দেখবেন অনেক কিছু আছে, ডার্কনেস আছে, মানুষ অন্ধকার ভয় পায়, মানুষ ভূত ভয় পায়, মানুষ স্ট্রেঞ্জার ভয় পায়, মানুষ ফ্লাই করতে ভয় পায়, মানুষ নিডেল দেখলে ভয় পায়, পানিতে ডুবে যাওয়া ভয় পায়, সাপ দেখলে ভয় পায়, হাইট ভয় পায়, 10তলা বা 5তলা থেকে একটু নিচের দিকে তাকালে মনে হয় আমাকে বোধহয় এখন কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এটা টপ, সবার উপরে যে স্কিলটা জায়গা করে নিয়েছে বা যে ফিয়ারটা জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। এটা আমি জানি অনেকের মানতে কষ্ট হচ্ছে যে এটা কিভাবে নাম্বার ওয়ান ফিয়ার হয়। সো এটা অনেকেরই মানতে কষ্ট হচ্ছে, বাট নাথিং টু ডু উইথ দ্যাট। এটা যেহেতু একটা রিসার্চের রেজাল্ট, সার্ভের রেজাল্ট, তাই এটা আসলে মেনে নিতে হবে, এবং এটাই বাস্তব। সো যেটা বলছিলাম যে যেহেতু এটাই বাস্তব, এখানে আসলে আমাদের কিছু করার নাই। সো তাহলে এই ফিয়ারটা কাটাই উঠতে, এটা নিয়ে আরো অনেক রিসার্চ আছে, আরো অনেকগুলো, অন্তত আরো 5-10টা আমি রিসার্চের কথা বলতে পারবো, যে সারা পৃথিবীর বিশ্বের 74% মানুষ পাবলিক স্পিকিং এ ভয় পায়, তার মধ্যে 73% নারী, 75% পুরুষ, আরো অনেকগুলো আছে। আহ আমেরিকাতে আরেকটা রিসার্চ করা হয়, সেখানে দেখা যায় মানুষ মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় পাবলিক স্পিকিং কে। এরকম নানান রকম আরো অন্তত 5-10টা বলা যাবে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো যেহেতু এটাকে আমরা একটা বড় পাবলিক স্পিকিং ফেয়ার হিসেবে আইডেন্টিফাই করছি, সো এই জায়গা থেকে আমরা কিভাবে আসলে বের হতে পারি এবং কনফিডেন্টলি কথা বলতে পারি, সেটার জন্য মূলত আজকের আমাদের ছোট্ট একটা সেশন। আমি আপনাদের সাথে কানেক্ট করে আপনাদের কথা শুনবো, আপনাদের আনসার নিব, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমার জায়গা থেকে ক্ষুদ্র জ্ঞানে সেটা জানানোর চেষ্টা করবো। সো অনেকে একটু অবাক হতে পারেন যে এক ভদ্রলোক আসলো, আসার পরে উনি কি কি বলছে, কি কি ফিয়ার টিয়ার নিয়ে কথা বলছে, ওনাকে চিনি না। সো আগে আপনার পরিচয় দেন, হু আর ইউ? সো আমি বলবো যে আমি আসলে কে, আমি আমি হচ্ছি, আমার নাম বাইজিদ খান, আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আছি, জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে। এই যে ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকের চেহারার সাথে আমার মিল আছে। আহ এই তো আমার একদমই বেসিক আইডেন্টিটি। এরপরে এর বাইরে পাশাপাশি কিছু কাজ বাজ করি আর কি, পাবলিক স্পিকিং যেহেতু আমি আহ আমার ইউনিভার্সিটির যে পাবলিক স্পিকিং ক্লাব ওইখানে মডারেটর হিসেবে আছি। পাশাপাশি ইএমকে সেন্টার, ধানমন্ডি, গুলশান বা ইএমকে সেন্টারের যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোতে কো ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করার সুযোগ হয়। এটা একদমই লাস্ট যে ফ্যাসিলিটেশন ছিল, কো ফ্যাসিলিটেশন, সেটার একটা ছবি। প্ল্যান ইন্টারন্যাশনাল এবং এম্বাসি অফ নেদারল্যান্ডস এর তত্ত্বাবধানে বাংলাদেশে একটা প্রজেক্ট আছে, সমতায় তারুণ্য, যেটা সরাসরি টেক কেয়ার করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। তো সেখানে আমি একজন মাস্টার ট্রেনার হিসেবে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাই দ্য ওয়ে, আমি আমার পড়াশোনা করেছি অনার্স মাস্টার দুটোই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো সেখানে যখন পড়াশোনা করেছি সেখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা প্ল্যাটফর্ম ছিল, স্কুল অফ পাবলিক স্পিকিং। সো সেখানে ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। তারপরে কিছু কাজ বাজ করেছি, ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, তাদের এখানে কিছুটা কাজ করার সুযোগ হয়েছে। তারপর বর্ণমালাতে ছিলাম, বর্ণমালাটা যদি এখানে মানে উল্লেখ করা হয়নি, মাঝে মধ্যে টুকটাক উপস্থাপনা করার সুযোগ হয়। এনাকে তো আপনাদের চেনার কথা, আপনাদের অনেকেরই পছন্দের নায়ক। সো
এটা যদি ছোটকালের ছবি, এটা অনেক আগের। ওকে, সো আমি যেহেতু ইয়ে করেছি, আমার পরিচয়টা দিয়ে দিয়েছি, এবং আমি এখানে আমি দেখলাম যে মোটামুটি 180 জন। সো 180 জনেরটা আলাদা আলাদা করে পরিচয় নেয়ার মতো আসলে অবস্থা এটা আসলে, তাহলে পুরো সময়টাই শেষ হয়ে যাবে। আমি ধরে নিয়েছিলাম, অনেস্টলি বলি, আমি ধরে নিয়েছিলাম সর্বোচ্চ 30 থেকে 40 জন হবে, কিন্তু ও মাই গড, এখানে দেখছি যে 180। এইটা সত্যি কথা আমি আসলে কল্পনাও করি নাই, অনেস্টলি স্পিকিং, অনেস্টলি বলছি। মানে এইটা এইটা এটা আমার আসলে চিন্তার বাইরে ছিল যে এত মানুষ হবে। আহ মানে আমি বলবো স্যালিউট টু জালাল আহমেদ। জালাল, আপনাকে আমি বলবো যে আপনি এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, এত মানুষ, এটা বোধহয় আমার ওয়ান অফ দা কি বলে হাইয়েস্ট পার্টিসিপেন্টস নিয়ে যে একটা একটা প্রোগ্রাম। এত এত বেশি মানুষ, 178 180 ওঠানামা করছে। সো দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। হ্যাঁ, যে আমার কাছেও আসলে আমি এনার্জি পাচ্ছি। সো আমরা আসলে শুরুতে একটু আলাপ করি যে আজকে আমাদের এটার নাম দিয়েছি আমরা মাস্টারিং দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং ফ্রম ফিয়ার টু ফ্লুয়েন্সি, বিজডোর আয়োজনে। এবং আমাকে ইনভাইট করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মিস্টার জালাল সাহেবের কাছে। উনি খুব দুর্দান্ত ভাবে কাজ করছেন এবং আই ডু অ্যাপ্রিসিয়েট উনি ইয়াংদের নিয়ে যেভাবে কাজ করছেন, সেটা আসলেই প্রশংসনীয়। এটা সত্যি কথা বলছি, একদমই মন থেকে। জাস্ট প্রশংসা করতে হবে সেজন্য করছি ব্যাপারটা তা না। আমি আমি ওনাকে দীর্ঘদিন যাবত দেখছি তার অ্যাক্টিভিটি, এবং উনি খুব দারুণ ভাবে ইয়াংদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, এবং ওনার যে প্ল্যাটফর্মটা দারুণ ভাবে কাজ করে। সো থ্যাংকস অ্যাগেইন ভাই। আহ আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে আসে, যে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করব সেই পাবলিক স্পিকিং জিনিসটা আসলে কি, এইটা দিয়ে আসলে আমাদের কাজটা কি, এটা 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 কি আমরা রাতে ঘুমাতে যাবার আগে মাথায় দিয়ে ঘুমালে ভালো ঘুম হবে, নাকি এটা এটা ভাতের সাথে মেখে খায়, নাকি এটা কোনো ড্রেসের নাম, এটা আসলে কি, হোয়াট ইজ পাবলিক স্পিকিং? কেউ কি একটু, আমি জানি না কারো কথা বলার সুযোগ আছে কিনা, সবাইকে বোধহয় মিউট করা না? আচ্ছা, আপনারা চাইলে একটু আনমিউট করে একজন বা দুইজন বলতে পারেন, চাইলে একজন বা দুইজন, অথবা লিখতেও পারেন, কোনো অসুবিধা নাই। আমি একটু তাহলে পড়তাম আর কি। ওকে, সরি, আমি জালাল আহমেদ বলেছি, জালাল উদ্দিন হবে। সরি সরি, মাই ব্যাড মাই ব্যাড। ওকে সমস্যা নেই স্যার, সমস্যা নেই। ওকে ওকে, পাপন মজুমদার বলছেন কমিউনিকেশন, স্পিচেস, টক্স, বডি ল্যাঙ্গুয়েজ। ওকে, না এগুলো তো এলিমেন্টস এর দিকে আমরা চলে গেলাম। আমরা একদম সহজ করে যদি বলি যে পাবলিক স্পিকিংটা বলতে আপনি কি বোঝেন, আপনি যা বোঝেন তাই বলেন। আপনি ইভেন বাংলায়ও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। অডিয়েন্সের এখানে সামনে কোনো গুছিয়ে কথা বলা। অডিয়েন্সের সামনে গুছিয়ে কথা বলা, এটা কে বলেছেন ভাইয়া? ভাই আমি রাতুল। রাতুল, থ্যাংক ইউ সো মাচ রাতুল, আপনি দারুণ বলেছেন, অডিয়েন্সের সামনে গুছিয়ে কথা বলা। আচ্ছা, এবার তাহলে নেক্সট কোশ্চেন চলে আসে যে অডিয়েন্স বলতে আসলে আমরা কি বুঝবো। আমরা একদম ধরে ধরে আগাচ্ছি আর কি, স্টেপ বাই স্টেপ। অডিয়েন্স বলতে আমরা কয়জনকে বুঝবো, আরেকজন চাইলে বলতে পারেন। অডিয়েন্স যারা বলতে আমার আমরা কথাটা শুনবে, সাধারণত এটাকে বুঝবো যে আমরা কোন একটা স্টেজে আছি, আমি দাঁড়ায় গল্প মানে কোন একটা বিষয়ে পাবলিক স্পিকিং করতেছি, তো আমার সামনে যারা উপবিষ্ট আছে তাদেরকেই আমরা অডিয়েন্স ধরবো। রাইট, এখন কয়জন হলে, থ্যাংক ইউ সো মাচ পাপন ভাই, পাপন ভাই বললেন তাই না? জি পাপন। রাইট, থ্যাংক ইউ সো মাচ, সো কাইন্ড অফ ইউ। আমরা আরেকজন একটু বলবেন যে কতজন মানুষ হলে তাকে অডিয়েন্স বলতে পারবো? From 1 to infinity. 1 to infinity। ওকে, এটা লজিক্যালি কারেক্ট, বাট পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে তাহলে আরেকটু স্পেসিফিক করে দেই। আমরা তো দুইটা শব্দ এখানে, পাবলিক এবং স্পিকিং। সো স্পিকিংটা মানে আমরা সবাই বুঝতে পারছি মোটামুটি, যে স্পিকিং মানে কথা বলা। তাহলে প্রশ্নটা থাকে যে পাবলিক বলতে আসলে কি বোঝায়, পাবলিক বলতে কয়জন মানুষকে বোঝায়, বা পাবলিক শব্দটা দিয়ে কি বুঝবো? আমরা সাধারণত পাবলিক বলতে বুঝি জনগণ। এখানে পাবলিক বলতে এখানে বোঝা যাচ্ছে যে একের অধিক জন অবশ্যই হবে,
মানে 2 বা ততোধিক হবে। আর স্পিকিং মানে তো আমরা জানি কথা 2 বলা। বা ততোধিক, রাইট। পাপন ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি একদমই সহজ করে দিয়েছেন ব্যাপারটা। এক্স্যাক্টলি আমি এটাই চাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। পাবলিক পাবলিক বা অডিয়েন্স বলতে আমরা 2 বা ততোধিক মানুষকে বুঝবো, যারা হচ্ছে আমার সামনে উপবিষ্ট আছেন, বসে আছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, সবসময় কি বসেই থাকবেন ওনারা? বসার বাইরে কি কিছু হতে পারে? আমরা যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সমাবেশ দেখি, সেটা কি পাবলিক স্পিকিং কিনা? অন্য একজন একটু বলেন তো দেখি। Yes, that is also one kind of public speaking. অবভিয়াসলি পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে তো মানুষ বসে থাকে না, সেখানে তো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েও কথা শোনে। তাহলে কি তাদেরকে আমরা অডিয়েন্স হিসেবে কাউন্ট করব? Definitely. স্যার, কারণ অডিয়েন্স, আমরা যখন কথা বলবো, লাইক যখন একজন মানুষ পাবলিকলি তার আইডিয়াস বা তার আইডিয়াস প্রেজেন্ট করবে, তখন মানুষ যাদেরকে প্রেজেন্ট করবে তারা তারা যে কথাটা শুনতে পারে এন্ড এই জিনিসটা কন্টেমপ্লেট করতে, ইন্টারনালাইজ করতে পারে যে কি বলা হচ্ছে তাদেরকে। এটার জন্য বসে কেউ একজন বসে বলুক বা বা দাঁড়িয়ে, সরি, বসে শুনুক বা দাঁড়িয়ে শুনুক, এটা somehow একটা factor না, like it depends on mostly where the public speaking public speaking is taking place. ওয়াও, রিফাপু, থ্যাংক ইউ সো মাচ। উনি খুব দারুণ ভাবে বলেছেন যে আচ্ছা, আমি পাবলিক কি একটা কথা স্পিকিং। বলবো? হ্যাঁ সামিউল ভাই, বলেন তো। আচ্ছা, আমরা যদি আমাদের কোনো ফ্রেন্ডকে বা কাউকে, যে কোনো একজনকে যদি আমরা কোনো টপিক বুঝিয়ে দেই, সেটা কি পাবলিক স্পিকিং হবে? ভেরি গুড কোয়েশ্চেন। তার আগে রিফাপুকে আমি একটা ধন্যবাদ জানাই, তাসনিয়া আপু, যে উনি খুব দারুণ ভাবে উনি বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা। সামিউল ভাই যেটা প্রশ্ন করেছেন, অনেক সময় আমরা কোনো একটা টপিক আমাদের ফ্রেন্ডকে বুঝিয়ে দিচ্ছি, যেটা হয় যে এটা এটা আমি আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনেও দেখে এসেছি যে পরীক্ষার আগে আমাদের কিছু এরকম বন্ধু থাকেন, যারা ওখানে এসে আমাদেরকে লাইফ সেভার হয়ে দাঁড়ান আমাদের সামনে, যে দোস্ত ফেল করব, প্লিজ বাঁচা, একটু বুঝাই দে, টপিকটা তুই কোনোভাবে বুঝাই দে, বাকিটা আমার উপর ছেড়ে দে। তো ওই যে ওই রকম যদি সামিউল ভাইয়ের কাছে যদি কেউ এসে জানতে চায়, সেক্ষেত্রে আপনি একজন মানুষের সাথে কথা বলছেন, যখন সেটাকে আমরা পাবলিক স্পিকিং না বলে আমরা বলবো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটাকে আমরা পাবলিক স্পিকিং বলবো না, ঠিক আছে? 1-to-1 কমিউনিকেশন, বা অন্যভাবে বললে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ওকে ভাই, কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। সামিউল ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো পাবলিক স্পিকিং কি, এটা আমরা মোটামুটি বুঝে গেলাম। আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে এটাকে এইভাবে দাঁড়ায় যে স্পিকিং টু আ গ্রুপ অফ পিপল ইন এ স্ট্রাকচার্ড ম্যানার। আমি একটা গ্রুপ অফ পিপলের সামনে কথা বলছি, 2 বা ততোধিক মানুষ সেখানে থাকতে পারে, এবং আমার সেই কথাটা হবে একটা স্ট্রাকচার্ড ম্যানারে। আমি যা কিছু বলে দিলাম সেটাই পাবলিক স্পিকিং হবে না। এমনও হইতে পারে, ধরেন আমি অনেকগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশে অনেক মানুষ দাঁড়ানো জটলা, আমি সবাইকে যাওয়ার সময় একটা গালি দিয়ে গেলাম। এখন এটাকে কি পাবলিক স্পিকিং বলা যাবে? বলা যাবে না, কারণ এটা কোনো স্ট্রাকচার্ড ম্যানারে কোনো বক্তব্য না। আমি যখন সবাই আমার সামনে আমার কথা শোনার জন্য দাঁড়িয়ে আছে, আমি বা বসে আছে, আমি যখন তাদের উদ্দেশ্যে একটু স্ট্রাকচার্ড ম্যানারে বা অর্গানাইজড ম্যানারে আমি একটা কথা বলবো বা একটা বিষয়ে নিয়ে আলাপ করব, তখন সেটাকে বলা যাবে পাবলিক স্পিকিং। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। সো এখন আমাদের সামনে একটা প্রশ্ন আসতে পারে যে, ওকে ভাইয়া, বুঝলাম যে পাবলিক স্পিকিং জিনিসটা আসলে কি। এখন আপনি বলেন, এই ছাতার মাথা শিখে আসলে কি হবে? বাই দ্য ওয়ে, আমি একটু ক্যাজুয়ালি বলছি, মানে আপনাদের মতো করেই বলছি আর কি, মানে আমরা যেভাবে নর্মালি আলাপ করি আর কি, আড্ডার টোনে। প্রিয় সুধী, এখন আমরা পাবলিক স্পিকিং নিয়ে আলাপ করবো। আমি জানি যে এই ধরনের কথাবার্তা শোনার জন্য আসলে আমরা খুব একটা কমফোর্টেবল না। সো এই জন্য আমি একটু একদমই আড্ডার টোনে, ধরেন আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, আপনি এটা যে সেশন ভুলে যান। আমি আপনাদের জেনারেশনেরই একজন মানুষ, আমি বুড়া না। সো একটু আপনাদের মতো করে আলাপ করি, যে আমরা বললাম যে এই ছাতার মাথা শিখে আসলে কি হবে, হোয়াই শুড হোয়াই হোয়াই নিড টু লার্ন। এই পাবলিক স্পিকিং শিক্ষা ভাই আমার জীবনে কি হবে বলেন?
এর না শিখলে কি আমি মরে যাব, এর না শিখলে কি আমি না খেয়ে মরবো? উত্তর হচ্ছে না, আপনি না খেয়ে মরবেন না। বাট পাবলিক স্পিকিংটা যদি আপনি শিখতে পারেন, আপনার লাইফে দারুণ কিছু পরিবর্তন আসবে। কি কি সেই পরিবর্তন, চল আমরা একটু দেখে আসি। এই ব্যাপারে যদি আপনি একদম রিলেভেন্ট একটা এক্সাম্পল আমি দেই, ওয়ারেন বাফেট কে বোধহয় আপনাদের চেনার কথা। ওয়ারেন বাফেট কে ছিলেন বলেন তো দেখি, বা উনি কে ছিলেন বলার চেয়ে বলে যে উনি কে আসলে। হু ইজ ওয়ারেন বাফেট? বিজনেসম্যান, বার্কশায়ার কোম্পানি চালায়, and multi-billionaire, one of the multi-billionaire. রাইট, বিশ্বের একজন টপ বিলিয়নিয়ারদের একজন ওয়ারেন বাফেট, একজন বিজনেস ম্যাগনেট বলা যায়। সো ওয়ারেন বাফেটকে একবার একটা প্রশ্ন করা হয়েছে, থ্যাংক ইউ রাফুন ভাই। ওয়ারেন বাফেটকে একবার একটা প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা স্যার, আপনি 2-3টা স্কিলের নাম বলেন যে স্কিলগুলো শিখলে আমাদের ইয়াং জেনারেশন বা যারা ক্যারিয়ারে ভালো করতে চায় তাদের অনেক উপকারে আসবে। ওয়ারেন বাফেট 1 সেকেন্ডও চিন্তা না করে বললেন যে আমি 3-4টা স্কিলের নাম বলতে পারবো না, আমি শুধু একটা স্কিলের কথা বলি। উনি দেখেন কি বলেছেন, বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট সেইজ দিস ওয়ান স্কিল উইল বুস্ট ইউর ক্যারিয়ার ভ্যালু বাই 50%। জাস্ট চিন্তা করেন, এটা কিন্তু আমার কথা না, আমি বললে বিশ্বাস করতেন না, এই জন্য আমি কিন্তু এটা নিয়ে এসেছি। এবং এই ছবিটা আমারও, ইভেন এই স্লাইডটা আমি ডিজাইনও করি নাই, এটা আমার গুগল থেকে নেয়া। সো এটা ওয়ারেন বাফেট বলছেন যে আপনি যদি পাবলিক স্পিকিং না শেখেন সেই অবস্থা, এবং আপনি পাবলিক স্পিকিং জানেন, এই দুটো জায়গার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি পাবলিক স্পিকিং যদি শেখেন, এই একটা স্কিল শিখলে আপনার ক্যারিয়ার ভ্যালু বেড়ে যাবে 50%, 5 বা 10% না, 50%। ক্যান ইউ ইমাজিন? এটাকে অন্যভাবে যদি আমি একটু রেভিনিউর টোনে বলি, বা একটু আপনার ধরেন একদম সহজ এক্সাম্পল দেই, যদি আমি ভুলভাল বুঝে না থাকি আর কি, এখানে আমার চেয়ে আমি ম্যাথে খুবই দুর্বল, সো আমি ভুল বললে কারেক্ট করে দিবেন। যে আপনি পাবলিক স্পিকিং না শেখা অবস্থায় আপনার স্যালারি যদি হয় 1 লাখ, আপনি পাবলিক স্পিকিং শেখা অবস্থায় আপনার স্যালারি তাহলে কত হওয়ার কথা? 3.5 বা 5 লাখ এই রেঞ্জে। একটু চিন্তা করে বলেন। মানে আমি বলছি যে ওনার কথা একদম 50%। রাইট, এই যে নাফিস ইবনা বিকে রহমান, থ্যাংক ইউ, এক্স্যাক্টলি, এই আফিফা আপু, তারপর বাকিরা, আব্দুল জব্বার, রাইট। সো আমি ভাবছিলাম যে আমি ম্যাথে অনেক খারাপ, আসলে দেখতেছি না না ঠিক আছে, মোটামুটি একটু যোগ বিয়োগ করতে পারি, ওকে। সো যদি আপনার 50% ক্যারিয়ার ভ্যালু বাড়ে, তাহলে আপনার 50,000 টাকা বাড়ার কথা 1 লাখের চেয়ে। এটা কিন্তু কম না, জাস্ট একটা স্কিল শেখার পর, হিউজ। সো যেহেতু এটার এত ভ্যালু আছে, আরো দেখি কি কি কেন শিখতে হবে। আপনি যদি পাবলিক স্পিকিংটা শেখেন, আপনার কমিউনিকেশন স্কিলটা অটোমেটিক্যালি ডেভেলপ হবে। আপনি যে ব্যক্তি 50 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে, সে ব্যক্তি একজন মানুষের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবে। যে ব্যক্তি 50 জন মানুষের সামনে কথা বলতে পারে, সেই ব্যক্তি যে ব্যক্তি 500 জন মানুষের সামনে কথা বলতে পারে, সেই ক্লাসের 30 জনের সামনেও খুব কনফিডেন্টলি প্রেজেন্টেশন দিতে পারবে। যে ব্যক্তি 100-200 মানুষের সামনে কথা বলতে পারে, তার পার্সোনাল ব্র্যান্ডিংটা অন্য একজন সাধারণ মানুষের চেয়ে অন্য লেভেলে চলে যায়, কারণ সবাই তাকে চেনে। আরে আপনি দেখবেন স্কুল কলেজে কিন্তু এরকম ছিল আমাদের, দেখবেন কিছু ছেলে মেয়ে থাকে যে ওরা ডিবেট করে, ওরা ভালো উপস্থাপনা করে, ওরা ভালো স্পিচ দেয়, বক্তৃতা দেয়, ওরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এই জন্য দেখবেন, বা ওরা স্টেজ পারফর্ম করে, স্টেজে পারফরমেন্সে ওদেরকে দেখা যায়, দেখবেন ওরা কিন্তু আলাদা একটা ভাবসাবে চলে। আপনারা যদি মনে করে দেখেন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ওদের একটা অন্যরকম ভাব থাকে দেখবেন, হ্যাঁ।
সো এই যে ব্যাপারটা পার্সোনাল ব্র্যান্ডিং, এটা কিন্তু একটা হিউজ। আজকাল কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া আসলে কিছু হয় না, সত্যি কথা বলতে। তো এই জন্য আমি বলবো যে এটা পাবলিক স্পিকিং আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর দারুণ ভাবে, ট্রাস্ট মি, দারুণ ভাবে হেল্প করতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যারা একাডেমিক প্রেজেন্টেশন দেন তাদের তো কথাই নাই। আপনারা যে আমি বিশ্বাস করি এখানে যারা আমার কথা শুনছেন আপনারা ম্যাক্সিমাম এখানে ইউনিভার্সিটির শিক্ষার্থী। এম আই রাইট? প্রায় সবাই বোধ হয় ইউনিভার্সিটির শিক্ষার্থী। জি স্যার। আচ্ছা, রাইট। সো আপনি দেখেন ইউনিভার্সিটিতে পড়েন মানেই হচ্ছে আপনাকে কিন্তু ইউনিভার্সিটিতে আপনাকে প্রেজেন্টেশন দিতে হয়। আপনি প্রেজেন্টেশনটাকে আপনি ইগনোর করতে চাইলেও প্রেজেন্টেশন কিন্তু আপনার পিছু ছাড়বে না। আপনি বলেন ধুর এই ছাতার মাথা শিখবো না, এই ছাতার মাথা করবো না, প্রেজেন্টেশন শিখবো না, করবো না, পাবলিক স্পিকিং করবো না, কিন্তু আপনার পিছনে কিন্তু ও লেগেই থাকবে আপনি যেখানেই যান। আপনি বললেন আচ্ছা ঠিক আছে এখন তো পাশ করে বের হয়ে গেছি, এখন আর প্রেজেন্টেশন দিতে হবে না, বেঁচে গেছি, ইয়াহু, লাভ নাই। আপনি চাকরি করতে যাবেন, চাকরি মানে আপনার সেখানেও কিন্তু আপনার প্রেজেন্টেশন দিতে হবে। সো আপনি প্রেজেন্টেশন আপনি জানেন যে কর্পোরেটে গেলে বা যে কোনো প্রাইভেট জবে গেলে কিন্তু প্রেজেন্টেশন দিতে হয়, প্রায় প্রতি মাসেই 1-2টা করে প্রেজেন্টেশন দিতে হয় মিনিমাম। সো যেহেতু এটা আপনার লাইফ থেকে আর সরছে না, আমি বলবো যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা শিখে নেওয়াই ভালো, এবং এটা আপনাকে দারুণ ভাবে হেল্প করবে লাইফে। এই যে বললাম পার্সোনাল ব্র্যান্ডিং, পাবলিক স্পিকিং শিখে যাওয়ার পরে আপনি এই যে এরকম বলবেন যে আমার স্যার ডাকবা, হ্যাঁ, তখন একটা আলাদা আপনার ভাবসাব থাকবে। হ্যাঁ, সো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য কি টু ইউর প্রেজেন্টেশন? প্রেজেন্টেশনের কি আসলে কি? প্রেজেন্টেশনের চাবি কোনটা বলেন? ওকে, সীমা আপনি বলছেন Information. কনফিডেন্স। ওকে, আচ্ছা, সঠিক উত্তর। ভাই বলছেন, মারিয়া বলছেন কনফিডেন্স, অনিন্দিতা বলছেন কনফিডেন্স, শ্রাবন্তী বলছেন কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং ভাই সাহস। বলছেন, আচ্ছা ওকে থ্যাংক ইউ। নাফিস ভাই বলছেন কনফিডেন্স, ওরে জান্নাত, তারপরে পাপন, আচ্ছা পাপন মজুমদার বলছেন বিলিভ ইন মাই সেলফ, শাহরিয়ার ইমন বলছেন কারেজ, নাফিসাও কনফিডেন্স বলছেন, নাইমও তাই বলছেন, আদিব শাহরিয়ার বলছেন ফ্লুয়েন্সি, মনীষা বলছেন আই কন্ট্যাক্ট, মইনুদ্দিন রাব্বি বলছেন কারেজ, সামিউল অ্যাডাপ্টেশন, রাশেদুল কনফিডেন্স, মইনুল বলছেন জড়তা কাটিয়ে কথা বলা, তারপর ক্লিয়ার কনসেপ্ট বলছেন মার্শিহা, তারপরে রাউফুন বলছেন দ্য মোর ইনফরমেশন আই হ্যাভ দ্য মোর কনফিডেন্ট আই উইল বি। ওয়াও, দারুণ বলেছেন তো। তানভীর বলছেন আই কন্ট্যাক্ট, তারপরে মাহমুদা কনফিডেন্স বলছেন, মাকসুদুল কনফিডেন্স, শ্রাবন্তী কনফিডেন্স, সাদিয়া বলছেন অডিয়েন্সকে এঙ্গেজ করা, রাইট, খুব দারুণ সাদিয়া, এঙ্গেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? থ্যাংক ইউ। সাবরিনা বলছেন যে পাবলিক স্পিকিং, সুমন কুমার বলছেন কনফিডেন্স, আনাস বলছেন নলেজ, কলি বলছেন যে ফ্লুয়েন্সি, তারানা ইসলাম বলছেন স্পিকিং, উর্মিলা বলছেন কনফিডেন্স, আনিশা কনফিডেন্স, নওরিন কনফিডেন্স বলছেন, আহমেদ মুহতাদি বলছেন কনফিডেন্স, রাফাত, তারপর আর কি উত্তর দিয়েছেন, কামরুল, তারানা, ওকে, তারমিন, তারপরে আভা, নাজমুল, সুজয়, ফাহিম, আনাস, সুজয়, আচ্ছা কানিজ ফাতেমা, তারপর লিসা, তারপর তটিনী, তারপরে সাজ্জাদ, সাকিব এবং সৌরভ দাস, সাদ্দাম হোসেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই মানে ম্যাক্সিমাম ভোট আমরা পেয়েছি কনফিডেন্সের কাছে, খুব দারুণ। মানে আপনারা তার মানে আসলে কনফিডেন্স এমন একটা ব্যাপার, কনফিডেন্স ছাড়া আসলেই কিন্তু আসলে প্রেজেন্টেশন, একটা ভালো প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না। বাট এটাকে যদি আমরা আরেকটু আরেকটু আমরা ক্রিটিক্যালি দেখি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রিপারেশন ইজ দ্য কি। আমি আপনাকে এটার ব্যাখ্যাটা দিচ্ছি। ধরেন আমি অনেক কনফিডেন্ট, আমার অনেক নলেজ আছে, আপনারা যেগুলো বলছেন সেগুলোই মিলিয়ে বলছি, তারপরে আমার ভয়েস ডেলিভারি অনেক ভালো, আমার কনফিডেন্স ভালো, আমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, আমার আইডিয়া ভালো, সব ভালো,
কিন্তু আমার প্রিপারেশনটা আসলে নাই, তাহলে কি সেটার কোনো ভ্যালু আছে? বলেন বলেন ডিয়ার ভাইয়াপুরা, আমার প্রিপারেশন ছাড়া বাকিগুলোর কোনো ভ্যালু আছে? উত্তর হচ্ছে না। আমার বাকি অন্যান্য জায়গাতে যত ভালোই হই না কেন আমি, আমার যদি প্রিপারেশনটা ভালো না হয় তাহলে বাকি সবগুলোর মান 0। এটা প্রিপারেশনকে বলি, প্রিপারেশন ইজ ইকুয়াল টু 1। 1 এর আগে আপনি যতগুলো 0 দেন, 1 এর মান কিন্তু চেঞ্জ হয় না। আপনি 100টা 0 দিলেও কোনো লাভ নাই। এর আগের 100টা 0কে আপনি ধরেন অন্যান্য কনফিডেন্স ধরেন, এর আগে আপনি 3টা 0 দিলেন, কনফিডেন্স বসাইলেন, নলেজ বসাইলেন, আপনি আরো অন্যান্য অনেক কিছু দিলেন, কিন্তু ওর মান একই থাকবে 1। কিন্তু আপনার 1 এর পরে যত 0 বসাতে থাকবেন তত সেটার ভ্যালু বাড়বে। শর্ত হচ্ছে সেই 0 গুলোর আগে 1 বসাইতে হয়। এক্স্যাক্টলি দ্য সেম প্রিপারেশনটাও তাই। প্রিপারেশনটা যদি ঠিক থাকে আপনার, বাকি জিনিসপত্র আপনি যা যা অ্যাড করবেন, আপনার প্রেজেন্টেশনের মান, কোয়ালিটি, ভ্যালু জাস্ট অন্য লেভেলে চলে যাবে। ট্রাস্ট মি ভাইয়াপুরা। সো এই জন্য প্রিপারেশনটাকে আসলে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। আপনি যত ভালো প্রিপারেশন নেবেন, আপনি তত ভালো প্রেজেন্টার। আপনি যত খারাপ প্রিপারেশন নেবেন, আপনি যত বড়ই কনফিডেন্ট ব্যক্তি হন না কেন, আপনি কোনো মতে একটু কাজটা চালায় আসবেন, কিন্তু আপনি সেখানে 80% মার্ক বা স্টার মার্কস বোর্ডে স্ট্যান্ড করা, সেইটা আসলে হবে না। তো এই জন্য আমি বলছি প্রিপারেশন ইজ দ্য কি, মেইন কি। বাসায় আপনি চাবি দিয়ে বাসাটা একবার খোলেন, তারপর বাকিগুলো দেখবেন দরজা এমনিতেই খোলা আছে। ঠিক আছে? সো এখন আমাদের সামনে আসলে প্রশ্ন এসে যায় যে তাহলে আপনি বলছেন ভাইয়া খুব ভালো কথা, প্রিপারেশন ইজ দ্য কি, তাহলে এবার আমাদেরকে বলেন যে কেমনে প্রিপেয়ার্ড হব, যে প্রিপারেশনটা আমি কেমনে নিব, সেইটা আচ্ছা, একটু বলে দেন। সবার আগে আমার এটা শিওর শিওর। তো সবার আগে আমাকে এটা বুঝতে হবে আমি কার সামনে বলছি, আমার অডিয়েন্স কারা, তাদের কেমন নলেজ আছে, তাদের নলেজ লেভেল কেমন হতে পারে, তারা তাদের ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ড কি, শহর থেকে নাকি গ্রাম থেকে। দেন এই যাবতীয় জিনিস জানার পর তখন আমি বুঝতে পারবো আমি কিভাবে কথাটা বললে সেটা হচ্ছে যে আমার অডিয়েন্স বুঝতে পারবে। কারণ আমি তো আর হচ্ছে ওই এক্সেসিভ জার্গন ইউজ করে তো আমি কথা বলতে পারবো না, স্পেশালি ওনাদের সামনে যারা মানে এডুকেশন হাইয়েস্ট হচ্ছে ক্লাস 5 পর্যন্ত বা ক্লাস 8 পর্যন্ত। তো এইটা বুঝে দেন হচ্ছে যে আমি সেভাবে ইনফরমেশন সাজিয়ে তারপর হচ্ছে আমি সেটা প্রিপেয়ার হইতে পারবো। আর সবার আগে হচ্ছে এই ইনিশিয়াল প্রোগ্রামের আগে হয়তো আমি নিজে ভয়েস ট্রেনিং করলাম, আমার গলা থেকে শুরু করে আমার মুখ যেভাবে হচ্ছে যে ওই এক্সারসাইজেস গুলো আছে এটা করে তখন আরো প্রিপারেশন রাখলাম, যাতে আমার তখন কথা বলার সময় জড়তা থাকবে না, কনফিডেন্টলি আমি আর কি বলতে পারবো। থ্যাংক ইউ। আই হোপ আমাকে শোনা রাইট, গেছে আর কি। রাফুন ভাই আপনি খুব দারুণ বলেছেন, আপনি খুব দারুণ বলেছেন। আপনি যে কথাগুলো বলছিলেন, এই জিনিসগুলোর দিকে আমরা এখন যাচ্ছিলাম, আমরা একটু পরেই এটা হয়তো বলতাম। আপনি খুব দারুণ ভাবে বলেছেন। সো আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের সামনে এখন প্রশ্নটা হচ্ছে যে হাউ টু বি প্রিপেয়ার্ড, যে আমরা কেমনে তাহলে প্রস্তুতি নিব, এই প্রশ্নটা আমাদের সামনে চলে আসে। সো আমাকে একটু কেউ কি বলবেন যে আসলে কিভাবে প্রস্তুতি আমরা নেই, বা আপনি কিভাবে প্রস্তুতি নেন? আপনি চাইলে একটু মতামত দিতে পারেন। প্রথমত হচ্ছে যে কেউ আমরা বলতে যে পারে। বিষয়ে পাবলিক স্পিকিং করতে যাব সেই বিষয় জি, সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকা। তারপর হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী বিষয়গুলো সাজানো, যে কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, কোনটা মাঝখানে বলবো, এবং মানুষ কতটুকু বুঝতে পারবে সেটা যে একটু আগে ভাই বলল, ওই বিষয়গুলোর সাথে এঙ্গেজ করা।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো প্রিপারেশন স্টেজে আসলে অনেকগুলো ব্যাপার আসে, অনেকগুলো ব্যাপার আসে। সো আমি প্রথমে যদি আমি বলি, মানে এটা আমি আমার ক্লাসের স্টুডেন্ট যারা আমি জানি না আমার আমার ইউনিভার্সিটির কেউ জয়েন করেছে কিনা, এটা আমি আমার ক্লাসরুমেও বলি। কে তাকি? জি স্যার। রাইট, থ্যাংক ইউ। তাকি আছে। তো এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি। আর কে আছেন? স্যার মাহবুব আমিও আছে। আছি স্যার। স্যার সামি। স্যার নাফি। ও আচ্ছা, ও অনেকেই জয়েন করেছে দেখা যাচ্ছে। সো থ্যাংক ইউ। সো এই জালাল ভাই, আমি আপনার অনুমতি নিয়েই আমি বোধহয় আপনার সাথে আলাপ হচ্ছিল, মানে আমি আমার কিছু স্টুডেন্টদেরকেও দিয়েছি, ওরা জয়েন করেছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই স্যার, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। সো আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, অলরেডি আমাদের 185 জন জয়েন করেছে, মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। মানে ভালো লাগতেছে, আজকে একটা জোশ পাচ্ছি। 185 জন, ওকে, থ্যাংক ইউ। 188 জন। 188 জন, ও আচ্ছা, রাইট। এই যে 184 ওইটার সাথে আরো 2-3 জন, আচ্ছা ওকে। তো যেটা বলছিলাম, আপনি যে কোনো জায়গাতে আপনি যখন একটা স্পিচ দিতে যান, সবার আগে আপনার জানতে হয় যে আপনি কাদের সামনে স্পিচটা দিতে চাচ্ছেন। ডিয়ার ভাই আপুরা, আপনি কার সামনে কথা বলতে যাচ্ছেন এইটা যদি আপনি না জানেন, তাহলে আসলে বিপদে পড়বেন। কারণ ওই অডিয়েন্সের বয়স কেমন, তারা কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের তারা কোন ভাষায় কথা বলেন, তাদের ড্রেস সেন্স কি, তাদের কালচার কি, তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, তাদের লাইকস অ্যান্ড ডিসলাইকস কি, তারা কোনটা নিয়ে পছন্দ করেন, কোনটা নিয়ে পছন্দ করেন না কথা বলতে। আপনি হুট করে আপনি গ্রামে গিয়ে এলজিবিটি কিউ নিয়ে একটু কথা বললেন তো দেখবেন কি হয়। আপনি জীবিত ফিরে আসতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। সো এই যে ব্যাপারটা, এই জন্য আপনাকে সবার আগে কিন্তু এটা রিসার্চ করতে হবে যে আপনি আসলে কাদের সামনে কথা বলতে যাচ্ছেন। এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি এইটা বুঝতে না পারেন যে আমি কাদের সামনে কথা বলতে যাচ্ছি, তাহলে কিন্তু একটা কঠিন বিপদে পড়ার চান্স আছে। এরকম বহু ঘটনা ঘটে যে জাস্ট অডিয়েন্সকে না বোঝার কারণে, আপনার ভুলভাল বক্তব্য দেবার কারণে একটা বিপদ হয়ে যায়। সো এই ছবিটা আমি প্রায় দেখাই, এটা আমার অডিয়েন্স অ্যানালিসিসের জন্য খুব বলা যেতে পারে যে একটা আইডিয়াল একটা পিকচার। এটা আমি আমার ক্লাসরুমেও দেখাই যখন অডিয়েন্স অ্যানালিসিস নিয়ে আমি আলাপ করি, যে আপনি ছবিটাতে আমি বলি যে আপনারা ক্রিটিক্যালি আপনি একটু দেখেন যেখানে আসলে কি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, এটা উনি উপদেষ্টা হবার বহুত আগের ছবি, উনি কিসে বসে আছেন? উনি একটা একদমই একটা পার্টিতে বসে আছেন, এবং গ্রামের পার্টি, মানে একদমই গ্রামের আমাদের মা খালারা যে পার্টিতে বসেন সেই পার্টিতেই উনি বসেছেন। এখন উনি যদি চিন্তা করতেন যে আমি তো একজন নোবেল লরিয়েট, আমি তো আমার তো, তারপরে আমি একজন প্রফেসর, আমি নোবেল পেয়েছি, আমি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আমি এত বড় মাপের একজন মানুষ, আমি তো বলবো সোফার উপরে, তাহলে কিন্তু আসলে অডিয়েন্স এখানে যারা আছেন আমাদের মা খালারা বোনেরা, ওনারা কিন্তু তখন এত সুন্দরভাবে তারা মন খুলে কথা বলতে পারতেন না। সো এই জন্য অডিয়েন্সকে বোঝাটা ইম্পর্টেন্ট, তাদের মতো করে কথা বলা, তাদের ভাষায় কথা বলা। আপনাদের মনে আছে কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন চিটাগং এ গিয়েছিলেন ওই যে রোহিঙ্গা ক্যাম্পে, উনি তখন কিন্তু একদমই চিটাগং এর ভাষায় বা ওদের মতো করে কথা বলেছিলেন। আমি আসলে ওই ভাষাটা বলতে পারি না, আমি জানি না চিটাগং এর এখানে কেউ আছেন কিনা। উনি বোধহয় একটা লাইন বলেছিলেন যে আপনারা কেমন আছেন, এটার একটা আঞ্চলিক ভাষায় উনি বলেছিলেন। কেউ কি আছেন চিটাগং এর? অনেরা কেন আসন? আনেরা কেন আসুন, রাইট? এই যে এইভাবে করে বলছিলেন। সো এইটা যখন বলেছে, এখন উনি যদি গিয়ে বলতেন হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল, তখন কিন্তু আসলে কোনো ওইখান থেকে বেশিরভাগ মানুষই বলতো হ্যাঁ কি তা কয়, বা এরকম কিছু একটা বলতো নাকি।
কারণ ওরা বুঝতো না আসলে, যারা বিশেষ করে আনএডুকেটেড। সো আপনি যেখানে যাবেন আপনার অডিয়েন্সটাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে বলি, আপনি অডিয়েন্সকে বুঝলেন, প্রিপারেশন নিলেন, এখন আপনার স্টার্টিং এ গিয়ে কিন্তু আপনার যদি ঠিকঠাক ভাবে স্টার্টটা না দিতে পারেন, গাড়ির ক্ষেত্রে যেমন সেটা কাজে দেয় না, ঠিক একইভাবে প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এক্স্যাক্টলি দ্য সেম। এই ক্ষেত্রে আমি বলি যে আমরা যেটা করি, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, তারপর আরেকটা পার্টি আছে তারা আরো অ্যাডভান্স, মাশাআল্লাহ, তারা বলেন মঞ্চে উপস্থিত আছেন, ওনাকে সময় দেওয়া হয়েছে 3 মিনিট, উনি মোটামুটি 5 মিনিট ধরে বলেন যে মঞ্চে কারা কারা উপস্থিত আছেন। তোর পিছন দিয়ে এসে বারবার একদিন গুতা দেয়, ভাই আপনার সময় শেষ, আপনার সময় শেষ, তারপরে চিরকুট দেয়, তারপরে পারলে টেনে নামায়, তাও উনি বলে যাবেন, শেষ করে যাবেন যে মঞ্চে কে কে উপস্থিত আছেন। সো এই কাজটা যাতে আমরা না করি, প্লিজ প্লিজ প্লিজ। আমি আজকে একটা সেশন হচ্ছিল, ওখানে আমি বলছিলাম যে আপনার সামনে দিয়ে যদি 10টা হাতি যায়, তার মধ্যে যদি একটা পিঙ্ক এলিফ্যান্ট থাকে, আপনি ওই 10টা হাতির মধ্যে কোন হাতিটার দিকে তাকাবেন? বলেন। পিঙ্ক ওয়ান। এই যে মার্শিয়া বলছেন পিঙ্ক ওয়ান, মানে দিতা পিঙ্ক পিঙ্ক, রাইট? সো তাসিন বলছেন পিঙ্ক। কেন তাকাবেন? ওখানে তো 10টা হাতি যাচ্ছে। আফরোজা হাত তুলেছে, আফরোজা কিছু বলতে চায়। আফরোজা, আপনি কি কিছু বলতে চান? ওকে, স্যার, স্যার ভুলে হয়তো হাত ক্লিক করেছে, আমি হাতটা তুলিনি আসলে, সরি স্যার। ওকে 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 ঠিক আছে। সো আমরা প্লিজ এই জায়গাগুলো থেকে বের হয়ে আসব। আজকের পর থেকে একদম শপথ, আমরা যেমন স্কুলে কলেজে দাঁড়িয়ে শপথ পড়তাম, আমি শপথ করিতেছি যে হ্যাঁ দেশ ও দশের সেবায়, আরো কি কি যেন বলতাম, দুনিয়ার সবচেয়ে আজাইরা জিনিস, মানে যেটা জীবনে আসলে কেউ মানি না, খুব সুন্দর সুন্দর কথা কিন্তু আমরা মানি না, কিন্তু শপথ করি। কি সুন্দর, একদম কত চমৎকার দৃশ্য। সো ওইভাবে না, আপনি একদম জেনুইনলি বুকে হাত দিয়ে বা হাতটা সামনে রেখে শপথ করেন, আজকের পর থেকে কোনো প্রেজেন্টেশনে আপনি এইগুলো দিয়ে শুরু করবেন না। সেটা কোনো এলাকার পাড়ার কোনো বক্তব্য হোক, আপনার একাডেমিক প্রেজেন্টেশন হোক, অন্য কোথাও পাবলিক স্পিকিং হোক, কোনো কম্পিটিশন হোক, কোথাও এইভাবে শুরু করবেন না। এইটা করেছেন মানেই হচ্ছে শেষ। এইটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি কেন শেষ। এটার ব্যাখ্যাটা হচ্ছে, একজন মানুষ যখন স্টেজে ওঠেন তখন প্রথম 30 সেকেন্ডেই অডিয়েন্স ডিসিশন নেন যে তারা ওই স্পিচটা শুনবেন কি শুনবেন না। আপনি ওই প্রথম 30 সেকেন্ডে বা প্রথম 15 থেকে 30 সেকেন্ডে আপনি যদি অডিয়েন্সের বা আপনার দর্শকের মনোযোগটা যদি আকর্ষণ করতে না পারেন, তাহলে বাকি পুরোটা সময় তারা আপনাকে মনোযোগ দিবে না। এবং এটা আরেকটা ব্যাখ্যা আছে, প্রথম 15 থেকে 30 সেকেন্ডে অডিয়েন্সের মনোযোগ লেভেল থাকে সর্বোচ্চ পর্যায়ে। এই জন্য আপনি যদি এই মনোযোগ লেভেলটা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি বাকিটুকু সময় তাদেরকে পাবেন। এখন তাহলে কি করা যায়? প্রথম 30 সেকেন্ডে আমরা গিয়ে, যেহেতু আমরা এগুলো বলতে মানা করেছে বাইজিৎ ভাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে পারি। আমি জানি এখানে একটা কমন প্রশ্ন আসবে যে ভাই, স্যার, আমার স্টুডেন্টরা হয়তো ওরা জিজ্ঞেস করবে যে আসলে আমার প্রেজেন্টেশনের টাইম হচ্ছে 3 মিনিট বা 2 মিনিট বা 4 মিনিট, এর মধ্যে আমি গল্পটা আসলে কখন বলবো? যদি আপনি দেখেন যে আপনার গল্প বলার মতো সময় নাই, তাহলে আপনি গল্প বলবেন না। আরো কিছু বিকল্প ব্যবস্থা আছে। আপনি কোশ্চেন দিয়ে শুরু করতে পারেন। আপনি যাবেন স্টেজে, সামনে গিয়েই কোনো কিচ্ছু বলবেন না, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, কিচ্ছু বলবেন না। আপনি জাস্ট গিয়ে একটা কোশ্চেন করবেন,
আপনার টপিক হচ্ছে ধরেন মোবাইল অ্যাডিকশন, আপনি গিয়ে শুরুতে কোশ্চেন করবেন, আচ্ছা এখানে এমন কে কে আছেন যিনি ফিল করেন যে আপনি একজন মোবাইল অ্যাডিক্টেড? দেখবেন তখন অনেকেই হাত তুলবে, অনেকে না তুললে অল্প কয়েকজন হাত তুলবে। তখন আপনি একটু ফান করার জন্য আপনি নিজেও হাত তুলতে পারেন, ইয়েস আমিও হাত তুললাম, আমি নিজেও একজন মোবাইল অ্যাডিক্টেড। তখন দেখবেন এইটা করলে যেটা হবে, অডিয়েন্স তখন ফিল করবে আপনি ওদেরই লেভেলের মানুষ, আপনি ওদের লেভেলে নেমে এসেছেন, উপরতলা থেকে আপনি নিচে নেমে এসেছেন। তখন ওরা আরো ফ্রিলি আপনার সাথে কথা বলবে। সো এই জন্য আমি বলবো যে আপনার কোশ্চেন করাটা একটা গুড ওয়ে, একদমই অল্প সময় লাগে কিন্তু অডিয়েন্সের মনোযোগ নেবার জন্য এটা একটা দারুণ একটা ওয়ে হতে পারে। আর কি হতে পারে? আরেকটা ওয়ে হতে পারে একটা শকিং বা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটা আমি সব সময় বলি এই 3টা ওয়ে আছে। মানে এখানে আমি ইচ্ছা করি এই আপুকে একটু মনে হয় দেখে মনে হচ্ছে একটু রাগি রাগি, বাট এরকম না, উনি হয়তো বা একটু অবাক করার মতো কোনো একটা প্রশ্ন করছেন যে আচ্ছা আপনারা কি জানেন যে আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা মোবাইল চালান, আপনি প্রায় 2 কিলোমিটার জায়গা স্ক্রল করেন। এটা শুনলে তো সবাই একটু নড়েচড়ে বসবে, সবাই বলবে কি বলে 2 কিলোমিটার প্রতিদিন স্ক্রল করি? আপনি বলবেন হ্যাঁ আপনি 2 কিলোমিটার স্ক্রল করেন। এটা আমার কথা না, একটা রিসার্চের কথা। ও তখন বলবে যে আমি তো ডেঞ্জার জোনে আছি ভাই, আমি শেষ। প্রতিদিন 2 কিলোমিটার মানে স্ক্রল করি, এটা ভাবা যায়? ওকে আগে ভয় পাওয়ান, ইচ্ছা মতো ভয় পাওয়ান, পারলেও আপনি বাইরে অ্যাম্বুলেন্স রাখেন, ও স্ট্রোক করুক, ও স্ট্রোক করলে পরে ওকে ধরে টরে সবাই নিয়ে যাক, পরে ওকে আবার হাসপাতাল থেকে নিয়ে আসা হবে, কোনো অসুবিধা নাই। আপনি শুরুতে 30 সেকেন্ড ওরে যা ইচ্ছা তাই ভয় পাওয়ান, ওকে শক দেন একটা, কোনো অসুবিধা নাই। এরকম কোনো রেকর্ড এখন পর্যন্ত নাই যে প্রথম 30 সেকেন্ডে অডিয়েন্সকে একটা ইনফরমেশন দিয়েছিল সে ওটা শুনে স্ট্রোক করে মারা গেছে, আমার জানা মতে নাই। তো আপনি একটু ভয়টায় দেন, অসুবিধা নাই। আপনার সবকিছুর পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে ওর মনোযোগটা নেয়া, যেটা আপনার মূল ফোকাস। যে চান্দু তুমি যেখানে যাও তোমার মনোযোগটা আমার কাছে দিয়ে তারপরে তুমি যাও, কোনো অসুবিধা নাই। সো আপনার তো অডিয়েন্স হিসেবে ওর কাছ থেকে এইটাই চাওয়া। সো আপনি ওর কাছ থেকে নেন, মনোযোগটা নিয়ে নেন 30 সেকেন্ডে। এবার আসেন স্ট্রাকচারের ক্ষেত্রে আমি যেটা বলি ঝটপট, যে 3টা পার্ট। এটা আমি আমার যারা প্রেজেন্টেশনের ক্লাস করেছে ওরাও এটা দেখেছে, যে মূলত ওপেনিং, বডি এবং ক্লোজিং। ওপেনিং এর ক্ষেত্রে আমি তো বলেই ফেললাম যে আপনি কিভাবে পাওয়ারফুল ওয়েতে স্টার্ট করতে পারেন। বডি পার্টে হচ্ছে আপনি যা যা ফ্যাক্ট, আপনার গল্প, আপনার ডেটা, যা কিছু আছে, লজিক, আপনার যা যা মেসেজ দিতে চান সেটা হচ্ছে বডি পার্ট, মানে মেইন পার্ট, এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে আসে ক্লোজিং পার্ট। ক্লোজিং পার্ট মানে হচ্ছে যে আমি এখন শেষ করে দিব, শেষে গিয়ে আপনি একটু সামারি করে দেন। তাহলে পুরো প্রেজেন্টেশনে আমরা কি কি শিখলাম, 1 2 3 আমরা এইটা শিখলাম, শেষ। সো যারা একটু পরে এসেছে হয়তো বা প্রেজেন্টেশনের মাঝামাঝি, ওরাও জেনে গেল বাহ আমি তো প্রেজেন্টেশনের সবকিছু পেয়ে গেলাম, ওয়ান্ডারফুল, উনি কত নাইস প্রেজেন্টার। সো এইটা হচ্ছে প্রেজেন্টেশনের স্ট্রাকচার। যারা প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা নিয়ে প্যারা খান তাদের জন্য আর কি। ইন্ট্রোডাকশনে আপনি কি কি রাখতে পারেন, যেটা আমি বললাম হুক রাখেন, তাদেরকে হুক করার জন্য। আপনি আপনার পারপাসটা বলে দেন, আপনি একটা প্রিভিউ করতে পারেন। আর বডি পার্টে হচ্ছে 2-3টা কি পয়েন্ট রাখবেন এক্সাম্পল সহ। আর শেষে গিয়ে রিক্যাপ করা, মানে এতক্ষণ যা যা আলাপ করেছেন সেটা সামারি দেয়া, অথবা আপনি একটা কল টু অ্যাকশন দিতে পারেন। ওকে ফাইন, আমরা এতক্ষণ এটা নিয়ে আলাপ করেছি, আসেন তাহলে আজকের পর থেকে আমরা প্রতিদিন 2 মিনিট করে প্র্যাকটিস করি। এটা হচ্ছে কল টু অ্যাকশন। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা কি আমার সাথে আছেন? ইয়েস স্যার। জি স্যার। শেষ করে দিব? জি স্যার, আসি স্যার। মানে ইয়ে
ক্লাস শেষ করে দিব নাকি আরেকটু আলাপ করব? না স্যার, আরেকটু আলাপ করেন স্যার। আচ্ছা ঠিক স্যার, আছে, অনেক সুন্দর আলোচনা হচ্ছে, আর একটু কন্টিনিউ করেন। ওকে ঠিক আছে। আসলে এটার গোপন ইয়েটা হচ্ছে কি, আমি ইচ্ছা করে একটু জিজ্ঞেস করলাম, আমি আসলে এমনিতেও আর একটু আলাপ করব আপনাদের কাছ থেকে, একটু ভোট নিয়ে আর একটু কনফিডেন্স নিয়ে নিলাম আর কি, বুঝতে পেরেছেন? ওকে, সো আমাদের যেটা হয় যে অনেক সময় এত বেশি ইনফরমেশন আমরা দিতে চাই, শেষে একদম হজবরলা হয়ে যায়। এখান থেকে বের হবার জন্য রুল অফ 3 আপনাকে বাঁচাবে। রুল অফ 3টা মানে হচ্ছে, আপনি আপনার প্রেজেন্টেশনে অনেক তথ্য না দিয়ে আপনি মাত্র 3টা মেসেজ আপনি ঠিক করেন বা 3টা পয়েন্ট আপনি ঠিক করেন। আমরা যেটা ভুল করি ভাইয়াপুরা, সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট লেখি, সেটা মুখস্থ করি, খুব কনফিডেন্টলি প্র্যাকটিস করি একবার বা দুইবার, ইয়েস হয়ে গেছে, কে ঠেকাবে এবার। তারপরে ওই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, ট্রল ভিডিও, যে হ্যালো এভরিওয়ান দিস ইজ মাহবুব, পরে ওখানে গিয়ে বলে হ্যালো মাহবুব দিস ইজ এভরিওয়ান। সো স্টেজে যাওয়ার পরে এই অবস্থা হয়, ঠিক আছে? সো আবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, আবার বলে হ্যালো প্রেজেন্টেশন ওয়েলকাম টু দ্য এভরিওয়ান, এরকম যাতে অবস্থা না হয়ে যায়। এটা কেন হয় আসলে? এর পিছনে অনেক কারণ আছে। কমিউনিকেশন এক্সপার্ট যারা, তারা বলেন যেটা, যে এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রপার প্র্যাকটিসটা না করা, প্রিপারেশনটা ভালো না থাকা। আরেকটা হচ্ছে যে আমরা অনেক বেশি তথ্য যখন মাথায় নিয়ে যাই, মুখস্থ করি স্ক্রিপ্ট, তখন আসলে একটা মাথার উপরে প্রেশার থাকে, জাল্লা এই এতগুলো লাইন মুখস্থ করে আসছি, একটা কোনোটা ভুল হওয়া যাবে না, এই লাইনটার পরে এইটা বলতে হবে। একটা হিউজ প্রেশার নিয়ে আমরা তখন সামনে যাই, তখন দেখা যায় আমাদের ভুলে যাবার সম্ভাবনাটা বেশি, একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য যেটা করব না, আমরা কখনোই আমরা স্ক্রিপ্ট মুখস্থ করব না, কখনোই না। আমরা যেটা করব রুল অফ 3 মানবো। রুল অফ 3 যেটা বলে যে আপনি আপনার পুরো প্রেজেন্টেশনে 3টা পয়েন্ট ঠিক করেন। তার মোবাইল অ্যাডিকশন নিয়ে কথা বলবেন, তাহলে আপনি প্রথমে গিয়ে একটা ডেটা দিবেন মোবাইল সম্পর্কে, যে আচ্ছা আমাদের একটা রিসার্চ বলছে একজন মানুষ প্রতিদিন যদি 8 ঘন্টা মোবাইল চালায়, তাহলে তার আয়ু 12 বছর, ধরেন কি হয় যে ধরেন আপনি বললেন 5 বছর কমে যায়, কিছু একটা, মানে আপনি রিসার্চ থেকে একটা ডেটা থেকে কিছু একটা বললেন, বা আপনি একটা কিছুক্ষণ আপনি ডেটা নিয়ে কথা বললেন। দ্বিতীয় পয়েন্টে এসে আপনি এইটা নিয়ে আলাপ করবেন যে আসলে মোবাইল অ্যাডিকশন কেন হয়। তৃতীয় পর্যায়ে এসে আপনি বললেন মোবাইল অ্যাডিকশন থেকে বের হওয়ার উপায়টা কি, ঠিক আছে? সো আপনি পুরো প্রেজেন্টেশনটাকে 3টা ভাগে ভাগ করে ফেলেন। আপনি এখন আর কোনো স্ক্রিপ্ট মুখস্থ করবেন না, আপনি এখন এই 3টা পয়েন্ট মাথায় নিয়ে যাবেন, তখন দেখবেন আপনার ভুলে যাবার চান্স কম। আলবার্ট মেহরাবিয়ান নামে একজন কমিউনিকেশন এক্সপার্ট আছেন, কমিউনিকেশনের প্রফেসর আছেন, উনি খুব দারুণ একটা কমিউনিকেশনের একটা মেথড দিয়েছেন। উনি বলছেন যে আমরা পুরো প্রেজেন্টেশনে, আচ্ছা কয়েকদিন মধ্যে হাত তুলেছেন, আমরা একটু ওনাদের প্রশ্ন থাকলে নেই, কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, আমরা অনেক সময় এগুলো গুছায় নিয়ে যাই, আমরা কি কি বলবো কি কি হবে, কিন্তু ওখানে দাঁড়ানোর পর এগুলো আর কি মাথায় থাকে না। এটা কেন মাথায় হয়? থাকে না, আর হচ্ছে মানে ভয়টা আর কি বেড়ে যায় প্রেজেন্টেশনের আগ মুহূর্তে। এক্স্যাক্টলি। এখন ভয় কাটানোর জন্য কিছু, থ্যাংক ইউ, ভয় কাটানোর জন্য কিছু টেকনিক আছে, সেটা একটু আমি শেষের দিকে বলবো। একদমই পরীক্ষিত কিছু টেকনিক আছে যেটা আমি শেষের দিকে বলে দিব। কিছু প্র্যাকটিস, কিছু মেথড আছে, সেটা ফলো করলেই আপনি ভয়টা, নার্ভাসনেস প্রায় 75% পর্যন্ত কাটানো যাবে, সেটা নিয়ে আলাপ করব। আর আমরা ইনস্ট্যান্ট কেন ভুলে যাই, এটার পিছনে মূল 2টা কারণ। একটা হচ্ছে যে আমার প্রিপারেশনটা স্ট্রং না থাকা, এবং আমার প্র্যাকটিসটা যথেষ্ট যদি না থাকে। আমরা যেটা করি, একবার বা দুইবার প্র্যাকটিস করেই বলি ইয়েস আই এম কনফিডেন্ট নাও, আমি আমি খুব ভালো করে প্র্যাকটিস করছি। কিন্তু আসলে একবার, সত্যি কথা বলতে, একবার বা দুইবার প্র্যাকটিস করাকে
আসলে প্রপার প্র্যাকটিস বলা যায় না, সরি টু সে। আপনি যদি একদম দুর্দান্ত লেভেলে একটা প্রেজেন্টেশন দিতে চান তাহলে মিনিমাম আপনার 4 থেকে 5 বার প্র্যাকটিস করে যাওয়া উচিত। এটা যদি আপনি করতে পারেন দেখবেন অটোমেটিকলি আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আরেকটা কারণ যেটা বললাম, রুল অফ 3টা না মানা, মানে অনেক ইনফরমেশন যখন আপনি মাথায় নিয়ে যাবেন তখন একটা প্রেশার থাকবে, সেইটা করবো না। আপনি দরকার হলে আপনি 2 মিনিট কথা বলবেন, কিন্তু ওই 2 মিনিট কনফিডেন্টলি কথা বলে আসবেন। কিন্তু আমরা অনেক বড় টার্গেট নেই, সামনে গিয়ে আসলে ফেল করি, ওই জন্য আমরা টার্গেটটা ছোট রুল অফ নিই। থ্রিটাকে একবার রিপিট করা যাবে? রুল অফ 3টা হচ্ছে যে আপনি অনেক আইডিয়া নিয়ে কথা না বলে, আপনি আপনার পুরো প্রেজেন্টেশনটা যদি 3 মিনিটের হয় তাহলে আপনি 3 মিনিটের 3টা আইডিয়া নিয়ে কথা বলবেন। আপনি যে কোনো টপিকে, এই টপিকের 3টা পয়েন্ট নিয়ে আপনি কথা বলবেন। আপনি পয়েন্ট মাথায় নিয়ে যাবেন চিরকুটের মতো করে। চিরকুটে যেমন আমরা পয়েন্ট লিখি, ঠিক একইভাবে আপনি মাথায় পয়েন্ট নিয়ে যাবেন। কখনোই যেটা করবেন না, স্ক্রিপ্ট মুখস্থ করে সামনে যাওয়া যাবে না। স্ক্রিপ্ট মুখস্থ করে গেলেই আপনি ভুলে যাবেন, ঠিক আছে? সো আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, সো আমরা একটু সামনে আগাই। সো আলবার্ট মেহরাবিয়ান যেটা বলছেন যে আমরা যদি প্রেজেন্টেশনকে আমরা যদি বোধহয় এটা খুলে কথা বলতে হচ্ছে। এখন কি আমার কথা বোঝা যায় ঠিকঠাক মতো? জি, বোঝা যাচ্ছে। ইয়াস জালাল ভাই। ওকে, তো আলবার্ট মেহরাবিয়ান যেটা বলছেন যে কমিউনিকেশনের সাকসেস বা পাবলিক স্পিকিং এর সাকসেস যদি আমরা 100 ভাগে ভাগ করি, তার মধ্যে সবচেয়ে বেশি কোনটাতে পড়ে দেখেন তো, আপনারা বলেন। Body language. বডি ল্যাঙ্গুয়েজ। অথচ দেখেন আমরা কোনটার বডি উপরে ল্যাঙ্গুয়েজ স্যার। দেখেন আমরা কোনটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেই বলেন তো? Spoken words. স্পোকেন ওয়ার্ডস। এইটা, এই স্ক্রিপ্ট কেমনে লিখবো, স্ক্রিপ্টে কি কি থাকবে, এইটা নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি প্যারা খাই। অথচ আরো যে 2টা জিনিস আছে, আমি আমার যে ভয়েস নিয়েও যে কাজ করা উচিত, এটা নিয়েও যে প্র্যাকটিস করা উচিত, আমার ভয়েসের যে আপস অ্যান্ড ডাউনস নিয়ে কাজ করা উচিত, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে কোথায় হাত রাখবো। অনেকে দেখবেন হাত নিয়ে কনফিউশনে পড়ে যায় 2 সময়, একটা হচ্ছে পাবলিক স্পিকিং করার সময়, আরেকটা হচ্ছে ছবি তোলার সময়। যে হাতটা কই রাখবো, আসলে পকেটে রাখবো, সামনের দিকে হাতটা রাখবো, নাকি পিছনে রাখবো, নাকি পাশের জনের কাঁধের উপরে রাখবো। এটা আমারও হয় আসলে, সরি টু সে, বিশেষ করে ছবি তোলার সময়, গ্রুপ পিকচার তোলার সময় হাতটা কই রাখবো। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়। তো আপনি যত ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখবেন তত আপনি ভালো প্রেজেন্টেশন দিবেন। আপনি যত ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখবেন, এই ব্যক্তির চেয়ে কিন্তু এই ব্যক্তিকে বেশি কনফিডেন্ট লাগছে, বিকজ তার বডি ল্যাঙ্গুয়েজটা, জেস্টারটা আপনি খেয়াল করেন একদম ওপেন, আর উনি দেখেন হাত ক্রস করে আছে। তো ওনাকে দেখতে কিন্তু অত খুব একটা ভালো লাগছে না, ওনাকে দেখতে কনফিডেন্ট লাগছে, ওনার মুখে হাসি আছে, ওনার ফেশিয়াল এক্সপ্রেশনটা দারুণ, ওনার হাতটা একদমই ওপেন, উনি কোনো জড়সড় হয়ে কথা বলছেন না। বুঝতে পেরেছেন? তো এই ব্যাপারগুলো কিন্তু ম্যাটার করে। আপনি যখন কথা অডিয়েন্স, আপনি কিভাবে হাত নাড়ছেন, আপনি কি ওপেন রেখেছেন নাকি ক্লোজ রেখেছেন, এই ব্যাপারগুলো খেয়াল করে। কথা বলার সময় আপনি যখন হাঁটতে হাঁটতে কথা বলবেন বা মুভ করবেন, আপনার কিন্তু পকেটে হাত রেখে কথা বলা যাবে না, ক্লোজ করে কথা বলা যাবে না, এটা আমরা করব না। যাই হোক, এবার আমরা একটু নতুন আরেকটা বিষয় নিয়ে কথা বলি। দেখি এটা কি বিষয় বলেন তো, দেখি কি হইতে পারে। টোন অফ ভয়েস। টোন অফ ভয়েস, আর স্যার ফেসিয়াল Facial expression. ফেশিয়াল এক্সপ্রেশন, আর Slang language. এই পাবলিক স্পিকিং এ কে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ভাই? I think the face, Dipjol. Body language, facial expression. ফেশিয়াল এক্সপ্রেশন সবই কারেক্ট, বাট আমি যেটা শুনতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট, যেটা মনীষা আনাম বলে দিয়েছে। থ্যাংক ইউ আপু। সো ড্রেসিং সেন্স।
আই কন্ট্যাক্ট নিয়ে আসলে আমাদের প্রচুর কাজ করার বিষয় আছে। আই কন্ট্যাক্টটা যদি আপনি যতই কনফিডেন্ট মানুষ হন, আপনি যদি আই কন্ট্যাক্ট না রাখেন, আপনাকে কেউ বিশ্বাস করবে না যে আপনি কনফিডেন্ট। আগে বলছেন যে আপনি কনফিডেন্ট, কিন্তু আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলছেন, ফ্যানের দিকে তাকিয়ে আছেন, আপনি বাইরে দিয়ে জানালার দিকে তাকিয়ে আছেন, বাইরে গাড়ি যাচ্ছে ওইটা দেখছেন, অথবা আপনি অডিয়েন্সের দিকে তাকাচ্ছেন কিন্তু খুব নার্ভাস হয়ে তাকাচ্ছেন, দেয়ালের দিকে তাকিয়ে আছেন, কোনো লাভ নাই। এটা আমি ইচ্ছা করে একটা ছবিটা দিয়েছি, দীপজলের একটা ছবি দিয়েছি আই কন্ট্যাক্ট, কারণ আই কন্ট্যাক্ট লিখে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর ছবি আসে, ওই ছবিগুলো আমার পছন্দ হচ্ছিল না, তো পরে এটা নিয়েছি আর কি। তো আই কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আল মামুন ভাই বলছেন কারোর চোখে পড়ে গেলে লজ্জা লাগে। সামটাইমস একটু বেলজ্জা হইতে হয় আসলে, বেলজ্জা বলি বা বেশরম বলি, একটু শুনতে একটু অন্যরকম বলতেছে, মনে হচ্ছে যে ভাই কি বলছে, বেশরম হইতে বলছে। আসলে সব সময় সব জায়গাতে লজ্জা রাখা যায় না, কিছু জায়গাতে আপনাকে এটাকে শাইনেসটাকে একটু সাইড করে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি প্রথম দিন থেকেই একদম খুব প্রফেশনাল আই কন্ট্যাক্ট করতে পারবো, সবার দিকে তাকিয়ে কথা বলতে পারবো? উত্তর হচ্ছে না, প্রথম দিনই পারবেন না, প্রথম দিন আপনার ভয় লাগবে। পরের দিন কিন্তু আপনি স্ট্রিক্ট যদি থাকেন যে না আমি তাকাবোই, সবার সাথে আই কন্ট্যাক্ট রেখে আমি কথা বলবো, তখন দেখবেন যে আস্তে আস্তে করে আপনার ভয়টা কেটে যাবে। আপনার যদি খুব বেশি ভয় লাগে, আপনি চোখের দিকে না তাকায় আপনি কপালের দিকে তাকান, একটু দূর থেকে যদি আপনি কপাল বা মাথার দিকে তাকান, আপনাকে দেখে মনে হবে যে আপনি চোখের দিকেই তাকাচ্ছেন। এটা হচ্ছে একটা ত্রিকোণাকার বুদ্ধি, বাট প্রথম দিকে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, সামিউল যেটা বলছে এটা অবশ্য কারেক্ট, যে ফ্রেন্ডদের দিকে তাকাইলে ওরা আই কন্ট্যাক্ট দিয়ে হাসায়। তো আপনি যেটা ও যদি আপনাকে বিপদে ফেলে, তাহলে আপনিও তাকে বিপদে ফেলতে পারেন। আপনি তাকে একটা কোশ্চেন করেন, মানে এমন ভাবে ওকে টেকনিক্যালি একটা শিক্ষা দিবেন, ও আর জীবনে আপনাকে কিচ্ছু বলবে না, বা আপনার দিকে তাকায় উল্টাপাল্টা কোনো বডি ল্যাঙ্গুয়েজ শো করবে না। আপনি তাকে বলেন, জি ভাইয়া আপনি একটু বলেন প্লিজ, এই বিষয়ে আপনার মতামত কি। ওকে বিপদে ফেলেন একটু, যে আপনাকে ডিস্টার্ব করে ওই ডিস্টার্বিং অডিয়েন্সকে আপনি একটু মাইন্ড কাট চিপা বলি না আমরা, মাইন্ড কাট চিপা আপনি ফেলতে পারেন। যখন ও মাইন্ড কাট চিপা একবার পড়বে, ও বাকি পুরোটা সময় একদম সোজা হয়ে যাবে, ওর মনে হবে যে এয়ারপোর্ট থেকে হাজী সাহেব আসছে হজ করে, আর ও আপনাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, সো আই কন্ট্যাক্ট আমরা প্র্যাকটিস করতে হবে। এবার আসি যে আমাদের পাওয়ার পয়েন্ট দেখানোর ক্ষেত্রে আমাদের প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে দেখে দেখে পাওয়ার পয়েন্ট রিড করা, স্লাইড পড়া। এই কাজটা করা যাবে নয়াকারে না, একদমই করা যাবে না। আপনি যদি পাওয়ার পয়েন্ট দেখে দেখে পড়েন, তাহলে বুঝতে হবে আপনার অডিয়েন্স মনে মনে ভাবছে যে আপনার কষ্ট করে পাওয়ার পয়েন্ট পড়ার দরকার নাই, আপনি আমাদেরকে এটা দিয়ে দেন, ফটোকপি করে আমরা বাসায় গিয়ে পড়ে নিব, এত কষ্ট করে আমাদের সামনে পড়ার দরকার নাই। সো এই জন্য আমরা পাওয়ার পয়েন্ট রিড করব না, ঠিক আছে? ওকে, আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা যেটা করি, যেহেতু এটা যেহেতু আপনারা প্রেজেন্টেশন দেন, সুতরাং আপনারা যে ভুলগুলো আমরা কমনলি করি সেইটা নিয়ে একটু আলাপ করি। আমরা এত ছোট ছোট ফন্ট সাইজ রাখি, 18, 24 বা 14 এরকম রাখি, পিছনের ব্যক্তি সে আসলে কিচ্ছু দেখে না, ওই বান্দাতে কি পড়তেছে আল্লাহই জানে। ওর খুব কষ্ট হয় ভাই, বিশ্বাস করেন। ও মনে মনে অভিশাপ দেয় যে তুই মর। বুঝতে পেরেছেন? তো আল্লাহর সেই সকল বান্দাদের জন্য একটু আপনারা দয়াশীল হন। আপনারা মিনিমাম ফন্ট সাইজ বডি টেক্সট যেগুলো, সেগুলোর ফন্ট সাইজ 30 থেকে 36 রাখেন। আর যেটা হেডলাইন আছে, হেডলাইনের ফন্ট সাইজ 48 থেকে 60 রাখেন, 48 or 50 or 54। এটা হচ্ছে হেডলাইন। আর 30 অথবা 36 রাখবেন বডি টেক্সটের জন্য, ভেতরের মাঝখানে যে টেক্সটগুলো লিখবেন। এটা করলে যেটা হবে যে আপনার পেছনের যারা অডিয়েন্স তারাও বুঝতে পারবেন লেখাটা। অনেকে পাওয়ার পয়েন্টের মধ্যে শাহরুখ খান হয়ে যায়,
স্টাইলিশ হয়ে যায়, ফ্যাশন মানে কি বলে, মানে ফ্যাশন কোচ হয়ে যায়, এত স্টাইল করে, মাশাআল্লাহ, অসাধারণ। এই কাজটা করা যাবে না। এখানে আঁকা বাঁকা ফন্ট ব্যবহার করা যাবে না। এখানে শাহরুখ খান হওয়া যাবে না। এখানে আপনি একদম সিরাতাল মুস্তাকিমের মতো সহজ পথে আগাইতে হবে, সোজা ফন্ট দিতে হবে ভাই, যেটা সবাই পড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দুজন বান্দা বোধহয় হাত তুলেছেন, সো আপনারা বলেন, দু তিনজন বলেন। আমার ছিল যে আপনি হেডিং এর কথা বলছেন এবং হচ্ছে বোর্ডের কথা বলছিলেন, কিন্তু সাব হেডিং এ আমরা কত দিতে পারি? সাব হেডিং এ একটু 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 কমাই দিতে পারেন। আপনি ধরেন মাঝামাঝি একটা দিতে পারেন, 42 40 এরকম দিতে পারেন, কিন্তু সেটা কোনোভাবেই যেন বডি টেক্সটের সাথে না মেলে। একটু বেশি, বডি টেক্সটের চেয়ে একটু বেশি আর হেডিং এর চেয়ে একটু কম। তবে আমি যেটা বলি, আমি একটু হতাশ করতে চাই, লেখার মধ্যে হেডিং সাব হেডিং আমি বলছি না যে কোথাও লাগে না, কিছু ক্ষেত্রে আপনার লাগবেই, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যতটা পারেন আপনি লেখার মানে স্লাইডের মধ্যে যত টেক্সট কম রাখবেন তত আপনার জন্য ভালো। এক্ষেত্রে লেস ইজ মোর, আপনি যত লেস রাখবেন তত ভালো। স্লাইডের ক্ষেত্রে একটা মেথড হচ্ছে কিস মেথড। তো যারা দুষ্টু ছেলে মেয়ে ওরা দেখে উল্টাপাল্টা চিন্তা করবে, বাট এটা হচ্ছে, এটার একটা সুন্দর মিনিং আছে, সেটা হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। সো এটার মিনিংটা হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। আপনার পাওয়ার পয়েন্টটা এমন হইতে হবে যে আপনার এটা যেন দেখে মনে হয় শর্ট অ্যান্ড সিম্পল। এইটা যদি আপনি মেনটেন করতে না পারেন, অডিয়েন্স বোর্ড হবে, ওরা ঘুমায় পড়বে। যাদের ঘুম কম হয় তারা আপনার সেশনে আসবে ঘুমানোর জন্য। সো প্লিজ এটা কইরেন না। বলা হয়ে থাকে ভাইয়াপুরা, বলা হয়ে থাকে যে একটা ছবি হচ্ছে 1000টা শব্দের সমান, 1000 ওয়ার্ডকে রিপ্লেস করতে পারে। মাই ডিয়ার অডিয়েন্স, আমরা স্লাইডের মধ্যে রচনা লেখাটা বন্ধ করি প্লিজ। এইটা পড়তে খুব কষ্ট হয়, বিশ্বাস করেন, আমাদের খুব কষ্ট হয় যারা অডিয়েন্স থাকি। আপনি স্লাইডের মধ্যে আপনি একটা ছবি দেন, আপনি যে কথাটা বলতে চান ওই রিলেটেড একটা ইমেজ দেন, ওই ইমেজটা দিয়ে আপনি ছোট্ট করে এরকম একটা ক্যাপশন দেন, ওইটুকু আমরা পড়তে রাজি। এর চেয়ে বেশি পড়তে আমরা রাজি না, সরি, আমরা আপনার সাথে খেলবো না, ঠিক আছে? সো এই যে এই ছবিটা যদি আপনি বর্ণনা করতে চাইতেন, আপনার দেখেন কত কত শব্দ লাগতো। এখানে একটা মেয়ে বসে আছে, এটা একটা মেয়ের ছবি, সে দেখা যাচ্ছে একটা স্কুলের মধ্যে আছে, তার আশেপাশে তার বন্ধুদের দেখা যাচ্ছে, তারা স্কুলে ক্লাস করছে, সে বেঞ্চের পিছনের দিকে তাকিয়ে হাসি দিয়েছে, তার সামনে একটা খাতা, তার চুলটা বেনি করা, তার এখানে একটা রেড রিবন, তার কানে একটা ইয়াররিং পরা, তার পরনে স্কুল ড্রেস। দেখেন কত কত কথা, হাজার হাজার শব্দ আমার ব্যবহার করতে হচ্ছে, হাজার না মানে হান্ড্রেডস। আমার তো ভাই এত সময় নাই, আমি কেন এত কথা লিখবো? আমি জাস্ট একটা ছবি দিব, বাকিটা আমি মুখে বর্ণনা করব। আমি যখনই প্যারাগ্রাফ লিখবো তখনই হচ্ছে মানুষ আমাকে পাত্তা না দিয়ে আমার স্লাইড পড়া শুরু করবে এবং প্রচন্ড মাত্রায় বিরক্ত হয়ে অর্ধেক পড়ার পর বা এক লাইন পড়ার পর পড়া বন্ধ করে দিবে এবং প্রচন্ড মাত্রায় আমার উপর বিরক্ত হবে। সো আমি কেন এই কাজটা করব? এই জন্য প্লিজ স্লাইডের মধ্যে আমরা যেন কোনো অবস্থাতেই আমরা লেখালেখি না করি, খুব কম লিখব। হ্যাঁ, কিছু জায়গা আছে, আপনি যদি রিসার্চের প্রেজেন্টেশন হয়, থিসিস প্রেজেন্টেশন হয়, সেখানে আপনার কিছু কথা লিখতে হবে, সেটা ডিফারেন্ট। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। আমি সেটা এক্সেপশনটাকে আমি এক্সাম্পল হিসেবে ধরছি না, আমি কমনলি বলছি যে যদি আপনার খুব বেশি দরকার না হয়, আর্জেন্ট না হয়, স্লাইডের মধ্যে কথা লেখেন না, প্যারাগ্রাফ লেখেন না প্লিজ, আল্লাহর দোহাই লাগে। তো এই কাজ আমরা ঠিক আছে। আচ্ছা, দুইজন বোধহয় হাত তুলেছেন, প্লিজ আপনাদের কোশ্চেন।
কেউ কি কিছু বলতে চান? জি স্যার। বলেন প্লিজ। স্যার আপনি একটু আগে প্রিপারেশনের কথা বললেন না, আমরা দেখা যায় বিভিন্ন সময় ওয়ার্কশপ বা সেমিনার গুলো অ্যাটেন্ড করি, এক্ষেত্রে দেখা যায় আমাদেরকে সাডেন কল করে কিছু বলার জন্য। এক্ষেত্রে আমরা তো জানি কি বলতে হবে, অডিয়েন্স কারা সেটাও জানা আছে, কনফিডেন্সের সহিত বলাও শুরু করি, কিন্তু দেখা যায় সাডেনলি নার্ভাসনেসটা আছে চারদিক থেকে ঘিরে ধরে। তো এই জিনিসটা কিভাবে ওভারকাম করতে পারি? খুবই চমৎকার প্রশ্ন আপু। আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই প্রশ্নটা একটু সেশনটা শেষ করে আমি উত্তর করি, আমাকে একটু মনে করিয়ে দিবেন। হ্যাঁ, ওকে স্যার। আপনার যার যা প্রশ্ন আছে আমি একটু মানে একটানা টেনে যাই, সেশনটা শেষের দিকে গিয়ে আপনাদের প্রশ্ন নিব, ঠিক আছে? ওকে। তো আচ্ছা, জালাল ভাই আমাকে একটু বলবেন যে আমি সর্বোচ্চ কয়টা পর্যন্ত থাকতে পারবো? আমার আরো বেশ কিছু জায়গা বাকি আছে, তো আমাকে একটু এখানে স্যার অডিয়েন্সরা হচ্ছে আপনাকে তো চাচ্ছে, সো সেই হিসেবে আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি তো ভয় পাচ্ছিলাম যে রাত হয়ে যাচ্ছে, পরে দেখা যাবে আগামীকালকে আমার নামে মিছিল হচ্ছে যে রাত রাত জাগিয়ে শিক্ষার্থীদের সেশন নেওয়ার জন্য বাইজিৎ ভাইয়ের চামড়া খুলে নিব আমরা। ভাই প্লিজ এগুলো করেন না। তো আমরা একটু সামনের দিকে আগাই। এখানে আমার সেশন একদম শেষ পর্যায়ে, তো এরপর আমি কোশ্চেন আনসারে চলে যাব, যাদের যা কোশ্চেন আছে কোশ্চেনগুলো আনসার করব। তো আমার লাস্ট মেসেজ এইটাই যে আপনি বেশি বেশি ছবি ব্যবহার করেন, ওয়ার্ডের পরিবর্তে, লেখার পরিবর্তে। আপনি ছবিগুলো দিলে যেটা হবে সেটা এঙ্গেজিং হবে, অডিয়েন্স সেটা বুঝতে পারবে, অডিয়েন্স সেটাকে এঙ্গেজ করতে পারবে, অডিয়েন্স সেটা থেকে এন্টারটেইনড হবে, অডিয়েন্স আপনার আইডিয়াটা আরো ভালো করে তাদের মাথায় গেঁথে যাবে। তো এই জন্য আপনি একটা প্যারাগ্রাফ না লিখে আপনি ছবি দেন আর উপরে একটা ছোট্ট একটা শিরোনাম দেন, ব্যাস। আর কোনো মানে কিচ্ছু নাই, শেষ, আপনার কাজ শেষ। বাকিটা আপনি মুখে বলবেন, এইটুকুই। তো এইবার হচ্ছে অনেকের যেটা চ্যালেঞ্জ হয় যে আমি অনেক ভালো প্রস্তুতি নিয়ে যাই কিন্তু সামনে যাবার পরে আমি ভুলে যাই, এই ক্ষেত্রে আমার কি করণীয়? ওষুধ দেন। এক্ষেত্রে হচ্ছে প্যারাসিটামল 3 বেলা। বলছে ভাই উল্টাপাল্টা কথা বললেন না প্লিজ, আমাদের সময়ের দাম আছে, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, আমাদেরকে ইনসাল্ট করবেন না। একদম যদি সহজ কথায় বলি, আপনি যদি নার্ভাসনেস কাটাইতে চান, নার্ভাসনেস কাটানোর জন্য সেটা ইন্টারভিউ বোর্ডের নার্ভাসনেস হোক, সেটা প্রেজেন্টেশনের নার্ভাসনেস হোক, সেটা যে কোনো একটা কমিউনিকেশনের নার্ভাসনেস হোক, ছেলে পক্ষ দেখতে আসছে সেটার নার্ভাসনেস হোক, মেয়ে পক্ষ দেখতে আসছে সেটার নার্ভাসনেস হোক, যেই নার্ভাসনেসই হোক না কেন, সবগুলোর একটা কমন একটা ওষুধ আছে। যেমন প্যারাসিটামল খাই কিছু হইলে আমরা, ঠিক এটার জন্য ইনস্ট্যান্ট নার্ভাসনেসের জন্য আমাদের একটা কমন একটা খুব ভালো ওষুধ যেটা খুব ভালো কাজে দেয়, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। এইটা আপনি হয়তো বা এর আগেও শুনেছেন, আপনি হয়তো চেষ্টাও করেছেন, কিন্তু কাজে দেয় না। কারণ হচ্ছে আমরা প্রপারলি করতে পারি না। এইটার জন্য মেথড হচ্ছে 4-7-8 মেথড। আরো অনেক মেথড আছে, 4-4-4 মেথডও আছে। বাট আমি যেটা করি, প্র্যাকটিস করি এবং আমি আমার গুরুদের কাছ থেকে যেভাবে শিখেছি, আবৃত্তি সংগঠন করতে গিয়ে বা অন্যান্য বিভিন্ন ওয়ার্কশপ করে, ট্রেনিং করে, ইন্টারন্যাশনালি বেশ কিছু কনফারেন্স বলি বা ট্রেনিং ওয়ার্কশপে মানে কি বলে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। কমনলি যেটা তারা ব্যবহার করেন সেটা হচ্ছে 4-7-8 মেথড, এবং এইটা আমি এখন খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এই ডিপ ব্রিদিংটা করার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে যতটা সম্ভব পারা যায় একটু নয়েজ ফ্রি বা নিরিবিলি একটা পরিবেশ, কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট। ধরেন সেটা হইতে পারে আপনার রুমের মধ্যে দরজা জানালা বন্ধ করে আপনি একদমই নয়েজ ফ্রি যতটুকু পারা যায়, যদিও 100% নয়েজ ফ্রি হয় না, বাট যতখানি আপনার পক্ষে পসিবল ততটুকু নয়েজ ফ্রি বা নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসেন, সোজা হয়ে বসেন। এটা শুয়ে
বা দাঁড়িয়ে করার চেয়ে সবচেয়ে ইফেক্টিভ হয় সোজা হয়ে বসে। প্রথমে আপনি ওখানে গিয়ে সোজা হয়ে বসবেন, চোখটা বন্ধ করবেন, মেরুদণ্ডটা সোজা করে বসে আচ্ছা, একজন আপু একটা মেসেজ দিয়েছেন, উনি বলছেন যে আচ্ছা সাজিয়াতুল সালমা আপু, উনি বলছেন স্যার আমার আম্মু আপনার সেশন ফার্স্ট থেকে দেখেছে, এখনো দেখছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সালমা, আন্টিকে আমার সালাম জানাবেন। সো যেটা নিয়ে বলছিলাম যে আপনি একদম সোজা হয়ে চোখটা বন্ধ করে মেরুদণ্ডটা সোজা করে আপনি বসবেন। আপনারা এখন চাইলে এটা করতে পারেন, আমরা একবার করব, তার আগে পুরো ব্যাপারটাকে বুঝে নেই, বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি চোখটা বন্ধ করে সোজা হয়ে বসবেন, বসার পরে ফুসফুসটা একদম খালি করে মানে ভেতরের বাতাসটা বের করে দিবেন, এরকম করে একটা সাউন্ড হবে, এত মানে জোরে সাউন্ড হবে না, বাট আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি। ভেতরের বাতাসটা খালি করে দিয়ে, ফুসফুসটা খালি করে দিয়ে এবার বুক ভরে শ্বাস নিতে হবে 4 সেকেন্ড ধরে। 1 2 3 4, এই 4 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা নেবেন, যেটাকে আমরা বলি প্রশ্বাস, ব্রিথ ইন। এটা হচ্ছে 4 সেকেন্ডের জন্য। এরপরে হচ্ছে এই 4 সেকেন্ড আপনি যখন শ্বাসটা নিলেন, শ্বাসটা নিয়ে আপনি ছেড়ে দিবেন না, আপনি 7 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা ধরে রাখবেন। আপনি 4 সেকেন্ড ধরে শ্বাস নিলেন, 7 সেকেন্ড ধরে আপনি সেটা ভেতরে ধরে রাখবেন। এরপরে 8 সেকেন্ড যাবত আপনি শ্বাসটা ছাড়বেন আস্তে আস্তে করে, ঠোঁটটা একদমই ছোট করে। 7 সেকেন্ড ধরে রাখার পরে 8 সেকেন্ড ধরে আপনি শুনবেন, মানে 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে আপনি সেটা শ্বাসটা ছেড়ে দিবেন। শ্বাসটা নেওয়ার সময় আপনি নাক দিয়ে শ্বাসটা নেবেন, কিন্তু শ্বাসটা যখন ছাড়বেন তখন আপনি মুখ দিয়ে ছাড়বেন, এবং খুব ঠোঁটটা একদম ছোট, অল্প একটু ফাঁকা করে। তখন দেখবেন মুখ থেকে একটা গরম বাতাস বের হয়ে যাচ্ছে। বলা হয় যে এই যে গরম বাতাসটা বের হয়, এইটার সাথে আমাদের নার্ভাসনেসটাও বের হয়ে যায়, আমাদের ভেতরের স্ট্রেসটা বের হয়ে যায় এই গরম বাতাসের সাথে। এবং এটা শুধু একবার না, এরকম করে যদি আপনি অন্তত 4-5 বার মিনিমাম করেন, তখন এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন। তাহলে নিয়মটা কি আমরা আরেকবার বলি। 4 সেকেন্ড ধরে আমরা শ্বাস নিব, 7 সেকেন্ড ধরে ধরে রাখবো, 8 সেকেন্ড ধরে আমরা সেটা ছাড়বো মুখ দিয়ে আস্তে আস্তে করে। আমরা একবার একটু ট্রাই করি, 2-3 বার ট্রাই করি, 3 বার, আমরা একটু এটার ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। চলেন সবাই একটু সোজা হয়ে বসেন, চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে একটা নিরিবিলি জায়গাতে সবাই সোজা হয়ে বসবো। আমরা ফুসফুসটা খালি করে দেই, অনেক ভাবে ফুসফুস খালি করে বাতাসটা খালি মানে ফুসফুসের ভেতরে বাতাসটা বের করে দেই। এরপর 4 সেকেন্ড ধরে ভেতরে শ্বাস নিব, 1 2 3 4, চোখ বন্ধ থাকবে, 7 সেকেন্ড ধরে রাখবো, 1 2 3 4 5 6 7। আমরা আস্তে আস্তে করে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বো, 1 2 3 4 5 6 7 8। আমরা আবার শ্বাস নেই, 1 2 3 4, শ্বাসটা ধরে রাখি, 1 2 3 4 5 6 7। আমরা আস্তে আস্তে শ্বাসটা ছাড়ি, 1 2 3 4 5 6 7 8। লাস্ট টাইম শ্বাসটা নেই, 1 2 3 4। আমরা 7 সেকেন্ড ধরে রাখি, 1 2 3 4 5 6 7। আমরা আস্তে আস্তে শ্বাসটা ছাড়বো, 1 2 3
4 5 6 7 8 আস্তে আস্তে করে চোখটা খুলবো, আস্তে আস্তে করে চোখটা খুলবো। এবার যে কোনো ভাইয়া বা আপু আপনারা চাইলে একটু বলতে পারেন যে আপনি একটু আগে যে অবস্থায় ছিলেন সেটার সাথে কোনো চেঞ্জ এসেছে কিনা, বা আপনি কোনো চেঞ্জ লক্ষ্য করেছেন কিনা। More relaxing and রিল্যাক্সিং লাগছে তাই না? মনীষ ইসলাম বলছেন বেটার, আনাস রাফি বলছেন ওয়াও, খাদিজা বলছেন যে জি স্যার চেঞ্জ এসেছে, কামরুল ইসলাম শোভন বলছেন ফিলিং বেটার, আল মামুন বলছেন ফিলিং কুল, ইব্রাহিম বলছেন রিফ্রেশিং, জাকিয়া বলছেন টায়ার্ডনেস দূর হয়ে গেছে, মিশমা বলছেন কুল, তারপরে নিহা বলছেন ইটস রিয়েলি ইফেক্টিভ, আভা বলছেন রিল্যাক্সিং, রাইট, সাজ্জাদ বলছেন যে স্ট্রেস ফ্রি, বলছেন অ্যামেজিং। সবাই খুব, তার মানে আপনারা একটা ভালো ফিডব্যাকই দিচ্ছেন। আচ্ছা, কেউ বোধহয় হ্যান্ড রেজ করেছে, কিছু বলতে চায়? আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন yes. কতক্ষণ যাবত শোনেননি? লাস্ট 15 সেকেন্ডের মতো। লাস্ট 15 সেকেন্ডের মতো। আচ্ছা, যাই হোক, আমি এখন খুব অনেক কিছু বলে ফেলেছি তা না, আমি বলছিলাম যে এটা যাদের ঘুম, এটা মানে এটা করলে ঘুমও ভালো হয়, এটা বলেছি আর কি। তো লাস্ট আমার দুই একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে প্রচুর রিহার্স করেন, প্রচুর প্র্যাকটিস করেন। যারা ভালো করতে চান ভাই বিশ্বাস করেন, এর উপরে কোনো ঔষধ নাই, এর আর অন্য কোনো অ্যান্টিবায়োটিক নাই, অন্য কোনো পাওয়ারি ঔষধ নাই, জাস্ট এইটাই সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক। আপনি যদি ভালো প্রেজেন্টেশন দিতে চান জাস্ট প্র্যাকটিস করেন, মিনিমাম 4-5 বার প্র্যাকটিস করে তারপরে যান, তারপরে আমাকে বলেন যে ভাই আমি তো 4-5 বার প্র্যাকটিস করছি কিন্তু কোনো লাভ হয় নাই। কেউ কি কিছু প্রশ্ন করতে চান? কেউ হাত তুলেছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম, সুরভি? স্যার সুরভি বলছিলাম, আপনার স্টুডেন্ট। হ্যাঁ, স্যার, আমরা অনেক সময় স্যার যখন প্রেজেন্টেশন দেই, আমরা দেখা যায় যে যারা পেছনে থাকে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে দুষ্টামি করে আমাদের হচ্ছে কনসেন্ট্রেট ব্রেক করার ট্রাই করে। এন্ড যখন দেখা যায় যে আমাদের আই কন্ট্যাক্টটা তাদের সাথে মানে কন্ট্যাক্ট করতেছে, তখন দেখা যায় স্যার আমাদের যে প্রিপারেশনটা অনেকটা নড়বড়ে হয়ে যায়। তো এই ক্ষেত্রে স্যার আমাদের করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে আমি এটার উত্তর একবার দিয়েছি সুরভি, তারপর আমি আরেকবার বলি। যারা আপনাকে ডিস্টার্ব করছে ওকে আপনি ডিস্টার্ব করেন, ওকে ডিস্টার্ব করবেন একটু ভিন্ন ওয়েতে। সেটা হচ্ছে ওকে আপনি প্রেজেন্টেশনের মধ্যে ওকে আপনি কোনো কোশ্চেন করেন, ওকে আপনি আপনার প্রেজেন্টেশনের সাথে ইনক্লুড করে ফেলেন। দেখবেন আসলে সামনে যাইতে সবাই ভয় পায়,
বা ওকে দাঁড় করায় ওকে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, আচ্ছা এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আপনিও চাইলে শেয়ার করতে পারেন। জি ভাইয়া আপনি একটু বলেন, জি আপু আপনি একটু এই বিষয়ে আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন। ও আসলে কিছু বলতে চাচ্ছে না, ও তো আপনাকে ডিস্টার্ব করতে চাচ্ছে। যখন আপনি বলবেন জি ভাইয়া বোধহয় অনেকক্ষণ কিছু বলার চেষ্টা করছেন, তো এই কথা যদি আপনি ওরে বলেন, ও কান ধরে ও তবা পড়ে তবা ইস্তেগফার পড়ে ও জীবনের মনে ভাই মাফ চাই, দোয়াও চাই, আর করব না, ভুলে গেছে, ক্ষমা করে দেন, তাই না, ওই যে ইয়ের মতো বলবে। সো ওকে একটা শিক্ষা দিয়ে দেন। সুরভি বোঝাতে পেরেছি? যারা আপনাকে ডিস্টার্ব করবে ওকে আপনি ইনডাইরেক্টলি অন্যভাবে ডিস্টার্ব করবেন। জি স্যার, আর আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি টোনিং এর ব্যাপারে বলেছেন স্যার। এখানে স্যার আমাদের টোনিংটা কোথায় রাইজ, মানে টোনিং এর ব্যাপারটা একটু যদি আরেকটু ক্লিয়ার করে বলেন, আমাদের ভয়েসটা কোথায় রাইজ করতে হবে, কোথায় ডাউন করতে হবে, এই ব্যাপারগুলো যদি প্লিজ স্যার একটু বলতেন। সুরভি জি স্যার। সুরভি আপনাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম। আমি বলছি যে আমরা কোশ্চেন সরি নিব, স্যার। শেষ করি, শেষ করার পরে আমরা কোশ্চেন নেব। হ্যাঁ জি জি স্যার, অবশ্যই। সরি স্যার। ওকে, সো রিহার্সের কথা যেটা বলছিলাম, আমরা ভালো করে রিহার্স করে তারপর যাবো। এখন রিহার্স করব কিভাবে, এটা নিয়ে অনেক আলোচনা, এটা নিয়ে আধা ঘন্টা আলোচনা করা যাবে। জাস্ট রিহার্স করার সময় অনেকভাবে রিহার্স করতে পারি। একটা হচ্ছে আমরা যখন রিহার্স করব তখন অবশ্যই একটা টাইমার সেট করে তারপর রিহার্স করব। আমার জাস্ট আর 2 থেকে 3 মিনিট এর মধ্যে আমার শেষ হয়ে যাবে, জাস্ট একদমই লাস্ট পয়েন্টে আমি আছি, এখনই শেষ করে দিব। সো টাইমার একটা সেট করে তারপরে আপনি রিহার্স করবেন, আর না হলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন না যে আপনি ঠিক টাইমের মধ্যে শেষ করছেন কিনা। হ্যাঁ, এবং আপনি যখন রিহার্স করবেন, রিহার্স করার সময় আপনি আয়নার সামনে রিহার্স করবেন, প্র্যাকটিস করবেন, এবং একই সাথে আপনি মোবাইল ফোনে রেকর্ডও করবেন। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার কথা বলার টোন এগুলো ঠিক আছে কিনা। আয়নার সামনে মূলত ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার জন্য, এবং মোবাইলে রেকর্ড করে আপনি বুঝবেন যে আসলে প্রেজেন্টেশন, জেনুইন প্রেজেন্টেশনটা দেওয়ার সময় আপনাকে দেখতে আসলে কেমন লাগে, আপনার কথা শুনতে কেমন লাগছে, এই জিনিসটা বোঝার জন্য মোবাইল ফোনে রেকর্ড করতে হবে। আরো বেটার হচ্ছে আপনার 3-4 জন ভালো বন্ধুকে বা বান্ধবীকে তাদেরকে সামনে বসিয়ে তাদের সামনে প্রেজেন্টেশনটা দেন, তাহলে দেখবেন তারা আপনাকে ভালো করে আপনাকে বুঝিয়ে বলবে যে কোথায় কোথায় আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, কোথায় কোথায় আপনাকে শোধরাতে হবে। ঠিক আছে, তো এইভাবে রিহার্স করতে হবে। তো আমার মনে হয় আমার দিক থেকে লাস্ট যেটা আপনাদের সবার জন্য আমার পরামর্শ থাকবে, যে আমরা যদি নিজেকে ডেভেলপ করতে চাই, যেখানে আপনি অপরচুনিটি পাবেন, যেখানেই পান, চোখ বন্ধ করে আপনি সেখানেই কথা বলেন। আমি যখন আমার স্টার্টিং পিরিয়ড, এটা আমি সবসময় বলি যে এটা অনেকে মনে করতে পারে আমি একটা শব্দ ব্যবহার করি যে ছ্যাচরামি। ছ্যাচরামি এটা বললে বলতে পারি, বাট এই ছ্যাচরামি জিনিসটা আমার ক্ষেত্রে খুব পজিটিভলি কাজে দিয়েছে। অনেক জায়গাতে আমি অপরচুনিটি পাওয়ার জন্য আমি মরিয়া হয়েছিলাম। একদমই আমার স্টুডেন্ট লাইফের কথা যদি বলি, প্লিজ আমাকে অন্তত 2টা মিনিট কথা বলার সুযোগ দেন। জাস্ট আমি কিছুই বলবো না, আমি হয়তো সবাইকে বলবো যে সবাই প্লিজ আসন গ্রহণ করুন, এইটুকু বলবো। তো এই যে ছোট ছোট করে আমি অপরচুনিটি গুলো, বা কোনো একটা জায়গাতে যদি কোনো একটা জায়গাতে ইভেন কেউ যদি কোনো জায়গাতে কোনো সুযোগ না দেয়, তাও অন্তত আমি ওখানে দাঁড়িয়ে কোশ্চেন করতাম, যে যিনি গেস্ট তাকে একটা কোশ্চেন করতাম। ইউনিভার্সিটি লাইফের কথা বলছি, যে স্যার বা ম্যাডাম বা ভাইয়া বা আপু আমার একটা প্রশ্ন আছে। এতে করেও কিন্তু আমাদের ভয় আসলে ভাঙে। সো আপনি যেখানেই সুযোগ পান, প্লিজ আপনি অপরচুনিটিটা গ্র্যাব করে নেন। আপনি যদি উপস্থাপনার সুযোগ পান, আপনি ছোট ছোট জায়গা থেকে শুরু করেন। শুরুতেই আপনাকে জালালউদ্দিন ভাইয়ের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে এই 200 মানুষের সামনে আপনাকে হয়তো নাও ডাকতে পারে। উনি হয়তো, আমি জানি না আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে উনি কেন যোগ্য মনে করেছেন। সো আই রিয়েলি এনজয়েড। সো এরকম সুযোগ শুরুতেই যে হবে আমাদের, এটা কিন্তু রিয়েলিস্টিক না। শুরুতে আপনি ছোট ছোট জায়গা থেকে শুরু করেন, আস্তে আস্তে করে দেখবেন আপনার অডিয়েন্স বাড়ছে, এবং আপনি তখন নিজে যত অডিয়েন্স বাড়বে আপনি দেখবেন আপনি তত বেশি ইন্সপায়ার্ড হবেন যে না, আমার অডিয়েন্সের, প্রথমে আপনি 2 জনের সামনে কথা বলেন, পরে 3 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জন,
আপনার কিন্তু এরকম করে অডিয়েন্স বাড়বে। তো শুরুটা একদমই ছোট থেকে শুরু করেন, যেখানেই সুযোগ পান কথা বলার আপনি একটু হইলেও 1 মিনিট হলেও কথা বলেন, ঠিক আছে? তো এই জিনিসটা আমি সবাইকে পরামর্শ দিব যারা প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এ ভালো করতে চান। তো এবার বলেন কি প্রশ্ন আছে? না আমি গুলি করব না, প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নাই। স্যার আপনি যে ব্রেথিং এর কথাটা বললেন, যে শ্বাস নেওয়া এবং শ্বাস 4-7-8 লো এর কথাটা যেটা বললেন, যে শ্বাস নেওয়ার সময় আমার প্রশ্ন হলো যে শ্বাস নেওয়ার সময় এবং শ্বাস ত্যাগ করার সময় আমরা কোন নাকে সেটা নেব, বাম নাক নাকি ডান নাক নাকি দুই নাক? আচ্ছা, আপনি যেটা এটা কোন ভাইয়ের প্রশ্নটা করলেন ভাই, আপনার নামটা? সৌরভ। সৌরভ ভাই, ফর ইওর কোশ্চেন। আসলে এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেকগুলো। আমি যখনই আমি এটা নিয়ে আলাপ করছিলাম তখন আসলে আমি কিন্তু এটা বলে দিয়েছি অনেক জায়গাতে যে বাম পাশের নাক চেপে ধরে ডান পাশ দিয়ে শ্বাস নিব, বা ডান পাশ চেপে ধরে বাম পাশের নাক দিয়ে ছাড়বো। এটা অনেকগুলো 20 থেকে 30টা মেথড আছে। আমি যেটা দেখেছি একদমই আমি নর্মালটা আমি দেখিয়েছি, যে আপনাকে এত দরকার নেই। আপনি নাক দিয়ে 2 নাক দিয়ে একসাথে আপনি শ্বাসটা নেন, ধরে রাখেন এবং আস্তে দেন, ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি সৌরভ ভাই? জি স্যার। তো মনীষা বলতে যাচ্ছিল। জি স্যার। স্যার বলেন। আমি বলছিলাম যে ওয়ার্কশপে বা সেমিনারে দেখা যায় আমাদেরকে অনেক সময় সাডেনলি কল করা হয়, সেক্ষেত্রে আমরা প্রিপেয়ার করার জন্য সময়টা পাই না। আমরা জানি অডিয়েন্স কি বা আমরা কি বলতে চাই, বাট ওখানে যাই যখন বলতে শুরু করি প্রথমে কনফিডেন্স থাকলেও ধীরে ধীরে সেটা নার্ভাসনেস দ্বারা ওভারকাম করে যায়। তো এই জিনিসটা কিভাবে ওভারকাম করতে পারি? আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনাকে হঠাৎ করে যদি আপনাকে কোথাও কথা বলতে দেয়, আপনি সামনে গিয়ে যদি নার্ভাস ফিল করেন, তাহলে সেই জায়গা থেকে আপনি কিভাবে বের হতে পারেন, তাই তো? জি স্যার। আচ্ছা, স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না। যদি আমার কোনো প্রস্তুতি না থাকে তাহলে আমি কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারবো, এইটার জন্য এ টু এফ মেথডটা আমি এখানে লিখে দিই ছোট করে। ওকে, আমি একটু লিখে দিচ্ছি। এ ফর অ্যাপ্রিসিয়েশন। এটা কিন্তু আমি আবারও বলছি যে আপনার কোনো প্রস্তুতি নাই, তখন আপনি কি করবেন, কিন্তু আপনাকে কথা বলতে হবে। এটা শুনে যান। বি ফর বেস্ট, সি ফর কেয়ার অ্যাবাউট দ্য টপিক। আমি আগে লিখছি তারপরে বলছি কেয়ার অ্যাবাউট দ্য টপিক। ডি ফর ডেঞ্জার, এটা আমার মেন্টরের কাছ থেকে শেখা। ই ফর ইলেকট্রনিক মিডিয়া। এফ ফর ফাইনালি। ওকে, সো এইটার মানে হচ্ছে যদি আপনার কোনো প্রস্তুতি না থাকে তাহলে আপনি কোনো প্রস্তুতি ছাড়া কোনো একটা বিষয় নিয়ে আপনি কেমনে কথা বলবেন। এটা হচ্ছে একটু ত্রিকোণাকার বুদ্ধি, মানে শর্টকাট ওয়ে। আপনি লজ্জা না পেয়ে যাতে ফেরত আসতে পারেন সেই জন্য, আপনাকে বাঁচানোর জন্য আর কি। অনেক আইডিয়াল ওয়ে সেটা বলবো না, জাস্ট মান সম্মান নিয়ে ফিরে আসা আর কি। সেটা হচ্ছে প্রথমে আপনি একটু অ্যাপ্রিসিয়েট করেন। এ ফর অ্যাপ্রিসিয়েশন, এটাকে বলে এ টু এফ মেথড, এ থেকে এফ। প্রথমে আপনি একটু অ্যাপ্রিসিয়েট করেন যে আজকে খুব দারুণ একটা ধরেন হঠাৎ করে মনীষা আপুকেই বলা হলো যে আজকের এই প্রোগ্রামটা নিয়ে আপনি কিছু বলেন। আমি একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে আজকের প্রোগ্রামটা নিয়ে আপনি কিছু বলেন। তখন মনীষা আপু বলবে যে এই বিজডো খুব দারুণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, এবং এই ধরনের প্রোগ্রাম আমাদের আজকে খুব পুরোটা সময় আজকে আমরা মনোযোগের সাথে শুনলাম, আমাদের জন্য অনেক হেল্প হয়েছে। আমার মানে যা কিছু বলার, এই অ্যাপ্রিসিয়েশন আপনি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড ধরে অ্যাপ্রিসিয়েট করেন প্রোগ্রামের কি কি ভালো আছে
সেটা নিয়ে আপনি কথা বলেন, আপনি কিছুক্ষণ প্রশংসা করেন। বি ফর বেস্ট, এই প্রোগ্রামের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা নিয়ে আপনি বলেন। আপনি হয়তো বলবেন যে এই প্রোগ্রামে আজকে আমরা সবাই কথা বলেছি, আমরা কানেক্ট করেছি, আমরা আনসার মিউট করতে হবে। তো বেস্ট বলবে বা আপনি প্লিজ আপনি আনমিউট করেছেন, আমার জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। সো থ্যাংক ইউ সো মাচ। ওটা হয়তো বা আনইনটেনশনালি ভাইয়ের হয়তো মিউট হয়ে গেছে, মানে আনমিউট হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আপনি বি ফর বেস্ট মানে প্রোগ্রামের কোন জায়গাটা বেস্ট লেগেছে ওই অনুষ্ঠানে বা ওই আয়োজনে সেটা আপনি বললেন। সি ফর হচ্ছে কেয়ার অ্যাবাউট দ্য টপিক। এবার আপনি ওই টপিক নিয়ে একটু কিছু 2-4 লাইন যা পারেন আপনি 10-20 সেকেন্ড 30 সেকেন্ড আপনি বলেন। আপনি দেখেন প্রথমে কিন্তু আপনার 30 সেকেন্ড 1 মিনিট আপনার ওখানেই শেষ। এরপর হচ্ছে আপনি টপিক নিয়ে আপনি 20-30 সেকেন্ড বলেন, কোনো অসুবিধা নাই। যে এই টপিকটা পাবলিক স্পিকিং, আমারও আসলে খুব ভালো লাগে পাবলিক স্পিকিং আমি করি, বা পাবলিক স্পিকিং নিয়ে আমি কাজ করি, আমার একটা সংগঠন আছে, পাবলিক স্পিকিং আমরা প্র্যাকটিস করি, বা পাবলিক স্পিকিং করার জন্য আমার কাছে মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ খুবই ইফেক্টিভ। বলেন টপিক নিয়ে আপনি 10-20-30 সেকেন্ড বলেন, অন্তত 30 সেকেন্ড তো আমরা বলতেই পারবো। ডি ফর ডেঞ্জার, এতক্ষণ তো আপনি অনেক ভালো ভালো প্রশ্ন মানে প্রশংসা করেছেন। ডি ফর ডেঞ্জার মানে হচ্ছে ওই টপিক রিলেটেড বা ওই প্রোগ্রাম রিলেটেড আপনি কোনো একটা একটু চাইলে হালকা একটু নেগেটিভ ভাইব দিতে পারেন, যে হ্যাঁ আমরা তো বলছি যে পাবলিক স্পিকিং শেখার জন্য এইটা করতে হবে, কিন্তু আসলে এইভাবে ওই যে ভাইয়া বলছিলেন যে অডিয়েন্স 3-4 জন ম্যানেজ করে তাদের সামনে প্র্যাকটিস করা, কিন্তু আসলে তো এইভাবে 3-4 জন ম্যানেজ করা, এইভাবে কোনো সাপোর্টিভ ফ্রেন্ড পাওয়া যায় না, এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। যাই হোক বলে আপনি শেষ করবেন আর কি। তো একটু আপনি একদম সব প্রশংসার সাগরে ভাসিয়ে না দিয়ে আপনি ওখানে চাইলে 2-1টা একটু হালকা নেগেটিভ বা একটু অন্য টাইপের কিছু বলতে পারেন, হালকা কিছু, কিন্তু সেটা অ্যাটাক না করে। ই ফর ইলেকট্রনিক মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে এই রিলেটেড আপনার যদি কোনো রেফারেন্স থাকে, ধরেন হ্যাঁ আমি এই কিছুদিন আগে পাবলিক স্পিকিং এর উপর একটা ভিডিও দেখছিলাম, সেখানে আমি এটা শিখেছি, বা পাবলিক স্পিকিং এর উপর একটা চমৎকার পেজ আছে, ওই পেজে আমি এইটা দেখেছি, ওইটার আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। এ ফর ফাইনালি মানে হচ্ছে যে অবশেষে আমি যেটা বলবো যে আজকের প্রোগ্রামটা খুব দারুণ ছিল, ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অডিয়েন্স যারা ছিলেন, আমরা যারা পার্টিসিপেট করেছি, সবার সাথে আমি কথা বলেছি, আজকে আমি শুনছিলাম প্রোগ্রামটা সামনের চেয়ারে বসেই, আমার খুবই ভালো লেগেছে। মানে ওভারঅল আপনি একটা প্রশংসা করে শেষ করলেন। তো এই যে দেখেন এতক্ষণ কথা বলতে বলতে কিন্তু আপনার 2-3 মিনিট চলে যাবে মিনিমাম। অথচ দেখেন প্রথমে আসার পরে কিন্তু আপনি বলতেন, একটা মুখকে আসি দিয়ে বলতেন আসলে কি বলবো, আমার তো কোনো প্রিপারেশন নাই, সরি, আমাকে আজকের মতো ক্ষমা করবেন। একটা খুবই বিব্রতকর অবস্থায় পড়তেন আপনি এবং যিনি আপনাকে কথা বলার জন্য ডাকছেন উনি আরো বেশি বিব্রত হইতেন, যে আল্লাহ মানে ডাইকে তো মনে হয় ভুলই করলাম, দেখছি আমাকে লজ্জা ফেলে দিচ্ছে। তো এই জন্য হচ্ছে জালাল ভাই দেখলাম যে আমার ফেসবুক প্রোফাইল শেয়ার করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাইট, ওখানে আমাকে কানেক্টেড থাকতে চান পাবলিক স্পিকিং এর বিষয়ে, মাঝে মধ্যে আমি 2-1টা টিপস শেয়ার করি, বা কোনো যদি কোনো প্রশ্ন থাকে ভবিষ্যতে সেটা আপনাকে ডেফিনেটলি আপনি জাস্ট আপনার পরিচয় দিলেই হবে যে আমি বিজজোর মেম্বার অথবা বিজজোর প্রোগ্রামে ছিলাম, তাহলে আমি অসুবিধাটা নিয়ে আলাপ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম যে এই A to F মেথড আপনাকে হচ্ছে বাঁচিয়ে দিবে শুধু বিপদের সময়, বাট এইটা একদম লাস্ট অপশন, ঠিক আছে? তো এটাকে বলে A to F মেথড। মনীষা আপনি কি পেয়েছেন? জি স্যার। হ্যাঁ, এইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এইটা অ্যাপ্লাই করলে আপনার খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ।
কাছে মনে হয় যে এটাই আমার দিক থেকে মোটামুটি শেষ ছিল। আর যদি কারো কিছু বলার না থাকে, যদি কেউ কিছু চাইলে সেশন নিয়েও কিছু বলতে পারেন। সেশন কেমন লাগছে চাইলে গালাগালিও করতে পারেন যে হইতে কিছু শিখি নাই, সেটা হইতে পারে। হ্যাঁ, আমি অ্যাড করে দিব, ঠিক আছে। এই এই নামে আপাতত আমাকে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে, বাট আমি অ্যাড করে দিব। আপনি একটু বললেন যে আপনি এই বেসডোর সেশনে ছিলেন, ওকে। সো আর যদি কারো কিছু বলার থাকে আপনি তাহলে বলতে পারেন। টোনের ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আমি শাহরিয়ার, আমি যে কিছুদিন আগে যে ইএমপি সেন্টারে পাবলিক স্পিকিং করছে ওয়ার্কশপটা ছিল, সেখানে আপনার সেশন পেয়েছিলাম। তো পরে হ্যাঁ হ্যাঁ তো বলেন। সেখান থেকে আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আমরা তো এখানে আরো অনেকে আমাদের সাথে জয়েন করেছে। সেক্ষেত্রে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কি কোনো ভিডিও সাজেস্ট করবেন যে আমরা এর ভিডিওগুলো দেখতে পারি বা এর ভিডিওগুলো ফলো করতে পারি, স্পেশালি বডি ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে যদি বলতে। আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যদি আমি বলি, থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার ভাই। বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে হচ্ছে যে আসলে একদম আইডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, সেরকম আসলে যে অমুক ব্যক্তি উনি বডি ল্যাঙ্গুয়েজের জন্যই খুব মানে জনপ্রিয়, এরকম একটা বা দুইটা নাম হয়তো আমাদের কাছে খুব কমনলি থাকে না। বাট আমরা যেটা বলি, যেমন প্রেজেন্টেশনের ক্ষেত্রে বর্তমান সময়ের টনি রবিন্স, ওনাকে আমি খুব ফলো করি। ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ওনার আর্টিকুলেশন। আপনি একটু পিছনের দিকে গেলে স্টিভ জবস আছেন। বর্তমান সময়ের সন্দীপ মাহেশ্বরী, উনি আমাদের পাশের দেশের, উনি খুব ভালো বলেন। তারপরে রবিন শর্মা আছেন একজন, উনি বেশ ভালো। তারপরে জন ম্যাক্সওয়েল আছেন একজন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বেশ ভালো লাগে আমার কাছে, খুব ইমপ্রেসিভ। হ্যাঁ, তো এই যারা আছে, যে কজনের নাম বললাম, ওনারা বেশ ভালো। ওনাদের ভিডিওগুলো ইউটিউবে আছে, আপনি পাবেন, এগুলো ফলো করতে পারি আমরা। ঠিক আছে শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য ওয়েলকাম ভাই। আর স্যার আমাকে একটু যদি সুযোগ দেন, আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। শিওর ভাই, প্লিজ। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন প্রেজেন্টেশন দিই, তো সেক্ষেত্রে আপনি অ্যাজ এ নর্মাল পারসন, আপনাকে নর্মালি মানুষ যেরকম দেখে, ওটাকে হচ্ছে আপনি যদি নিজেকে যদি ধরতে পারেন, তখন সেটাই হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। ধরেন একজন মানুষ কথা বলতেছে, তাকে আপনি ফলো করতেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি ফলো করতেছেন, কারণ কি তাকে ন্যাচারাল লাগতেছে। সো অ্যাজ এ ন্যাচারাল আপনি যেরকম, আপনি যদি সেম জিনিসটা যদি প্রেজেন্টেশনের সময় যদি হোল্ড করতে পারেন, এটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে মোটামুটি নর্মাল আর কি। রাইট, এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে মানে পার্সোনাল আমি মেনটেন করার চেষ্টা করি পাবলিক স্পিকিং এর সময়, এবং বিশেষ করে প্রেজেন্টেশন যখন দিই তখনই হচ্ছে এই জিনিসটা মানে করি আর কি। তো আমার কাছে মনে হয় বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, যে বললাম, জাস্ট নিজের পার্সোনাল জিনিস। অর্থাৎ আপনি হচ্ছে নর্মালি যেরকম পার্সন, ওইটা যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, নর্মালি যে আচার আচরণ করেন, কথা বলার সময় হাত নাড়েন, বা আপনি চোখের যে ব্লিঙ্কিংটা হয়, একদম জড় ভাব থাকে না, ওইরকম যে একটা ফ্লুয়েন্ট যে ভাবটা থাকে আপনার নিজের মধ্যে, ওটাই হচ্ছে মোটামুটি আপনার বডি ল্যাঙ্গুয়েজ। তো এখন বডি ল্যাঙ্গুয়েজ আপনি যেভাবে কথা বলতেছেন, সেখানে যে পিকচার গুলো তোলা হয়, যেগুলোকে আমরা ক্যান্ডিড বলতেছি, ওই ক্যান্ডিড পিকচার তোলার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজটা, ওইটাই আপনার বডি ল্যাঙ্গুয়েজ মূলত। এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। রাইট, থ্যাংক ইউ সো মাচ জালাল ভাই। আমি জাস্ট একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে একটা জাস্ট আমার মনে পড়লো, সেটা হচ্ছে যাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনার ভালো লাগে, তাদের ভিডিও আপনি সাউন্ড অফ করে, মানে এটা খুব ইন্টারেস্টিং বাট এটা খুব ইফেক্টিভ। সেটা হচ্ছে ভিডিওর সাউন্ড অফ করে আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজটা শুধু খেয়াল করবেন, জাস্ট ফলো করবেন যে উনি কেমনে হাত নাড়ে, ওনার হাত নাড়ার স্টাইলটা কেমন, ওনার জেস্টারটা কেমন, উনি কি হাত ডান দিকে বেশি দিচ্ছে, আচ্ছা উনি হাতটা কিভাবে নাড়ছে, উনি কি খুব দ্রুত হাত নাড়ছে নাকি কুল ওয়েতে আস্তে আস্তে হাত নাড়ছে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ উনি কোনটা বলার সময় কি মিন করেন, মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে উনি পয়েন্টিং করেন, উনি কিভাবে হাতটাকে মানে ওনার জেস্টারটাকে পাওয়ারফুল একটা বডি ল্যাঙ্গুয়েজের রূপ দিয়েছেন। এইটাকে আপনি বোঝার জন্য জাস্ট ভিডিওর সাউন্ডটা একদমই জিরো করে দিয়ে জাস্ট ওনার ভিডিওটা আপনি খেয়াল করবেন। যেমন আমি একজনের কথা বলতে ভুলে গেছি, বারাক ওবামা, ওনার স্পিচ আমার খুবই ভালো লাগে। ওনার বডি ল্যাঙ্গুয়েজও খুব দারুণ এবং খুবই ইম্প্যাক্টফুল, মিনিংফুল। প্রত্যেকটা উনি মানে মিনিংলেস কোনো বডি ল্যাঙ্গুয়েজ ওনাকে আমি দিতে দেখি নাই।
প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ একটা কারণ থাকে, মিনিংফুল থাকে, মিনিং থাকে। তো এই জন্য আমি বলবো আপনি চাইলে বারাক ওবামারটাও ফলো করতে পারেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি। আমি যখন স্টেজে গিয়ে 20 মিনিট কথা বলার জন্য দাঁড়াবো, তখন 10 মিনিটের মধ্যে গিয়ে যখন টেকনিক্যাল প্রবলেমের কারণে স্লাইড ওপেন হচ্ছে না, এরকম কোনো সমস্যা হয়, তখন আমার অডিয়েন্সকে কিভাবে ম্যানেজ করবো সেই মুহূর্তে? এটা আমার কাছে বিব্রতকর মুহূর্ত বলে মনে হয়। প্রশ্নটা কে করেছেন ভাইয়া? ইব্রাহিম। ইব্রাহিম, থ্যাংক ইউ সো মাচ। একটা দারুণ প্রশ্ন। এইটা আসলে প্রায়ই হয় যে আপনি কথা বলছেন, 10-20 মিনিট কথা বলা হয়েছে বা অর্ধেক পথে আছেন, হঠাৎ করে দেখলেন বিদ্যুৎ চলে গেছে। আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে সেম ইস্যু হয়েছে এবং ওখানকার যিনি গেস্ট ছিলেন উনি খুব দারুণ ভাবে ওইটাকে ট্যাকেল দিয়েছেন। আপনি যে কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগে আপনি এটা মেন্টালি এটা প্রিপেয়ার্ড হয়ে যাবেন যে আজকে কিছু একটা টেকনিক্যালি হজবরলা হইতেই পারে, সেটার জন্য মেন্টাল প্রিপারেশন আপনি নিয়ে যান। কি কি হতে পারে? আপনার বিদ্যুৎ চলে যেতে পারে, হঠাৎ করে আপনার পয়েন্টারটা কাজ করবে না, হঠাৎ করে আপনার যে পাওয়ার পয়েন্ট যেটা আপনি করেছেন সেটা হ্যাং হয়ে যাবে, হঠাৎ করে সাউন্ড বক্স নষ্ট হয়ে গেল, সাউন্ড কাজ করছে না, যে কোনো কিছু হইতে পারে। যদি এমন হয় যেটা আপনি স্পেসিফিক্যালি বললেন যে আপনার পাওয়ার পয়েন্ট বা যেটা টেকনিক্যাল রেডি করে নিয়ে গিয়েছিলেন সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এরকম কিছু, সেক্ষেত্রে আমি যেটা করি যে আমি পাওয়ার পয়েন্টে যেটা নিয়ে যাই সেটা আমি ব্রেইনে করেও নিয়ে যাই, চেষ্টা করি, কারণ আমি জানি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। সুতরাং আপনি আজকে যা যা বলবেন ওইটার কি পয়েন্টস গুলো আপনি একটা চিরকুটেও লিখে নিয়ে যেতে পারেন। তো চিরকুটে যে মুহূর্তে যদি এমন হয় যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বা এই ধরনের ঘটনা ঘটলো, আপনি সাথে সাথে ওই চিরকুট থেকে আপনি কিন্তু হেল্প পেতে পারেন। ওখানে পয়েন্টগুলো লেখা আছে। আপনি সবাইকে সবার শুরুতে যেটা করতে হয় একজন স্পিকারকে, সবার আগে অডিয়েন্সকে শান্ত করতে হয় যে আপনারা প্লিজ, আপনারা টেনশন করেন না, কোনো অসুবিধা নাই, কারেন্ট গেছে তো কি হয়েছে, স্লাইড গেছে তো কি হয়েছে, কোনো ব্যাপারই না, মানে এমন একটা ভাব নেবেন যে এটাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। আপনি যখনই আপনার অডিয়েন্স আপনার মধ্যে এই কনফিডেন্সটা দেখবে তখন ওরা আশ্বস্ত হবে এবং ওরা আপনার কথা শোনার জন্য আবার প্রিপেয়ার্ড হবে। ওরা তখন আশ্বস্ত হবে যে না, স্লাইড গেছে কিন্তু আমাদের স্পিকার উনি কথা কন্টিনিউ করবেন, তাহলে আমরা ভরসা রাখতে পারি, আমরা এই সবাই বস। আনাল দেখবেন অনেকে পিছন দিক দিয়ে অর্ধেকে উঠে চলে গেছে। তো এই জন্য সবার আগে আপনাকে অডিয়েন্সকে ট্যাকেল দিতে হবে যে আপনারা সবাই বসেন, কোনো অসুবিধা নাই, স্লাইড চলে গেছে কোনো অসুবিধা নাই, আমি বাকি সবগুলো পয়েন্ট আমার মাথায় আছে বা সবগুলো আমার কাছে লেখা আছে, আমি একটা একটা করে আপনাদের সাথে আলাপ করবো যতক্ষণ না পর্যন্ত এটা ফিক্স হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? জি জি, যেটা আমরা রিসেন্টলি দেখেছি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী যেভাবে হ্যান্ডেল করছেন, ওইটা এপ্রিসিয়েশনের একটা বড় অংশ বলে মনে করি। এক্স্যাক্টলি ইউ আর রাইট। তো এটাই আর কি, এটা আমরা খেয়াল করতে পারি। আর কিছু? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন না থাকে কিছু চাইলে বলতে পারেন। আজকে সেশন কেমন লাগলো আপনাদের কাছে? আমি জানি না আসলে, আমি মানে অনেকক্ষণ যাবত বকবক করলাম, আমি বিরক্তিকর বকবক না? এটা অনলাইন সেশনের মধ্যে আমার বেস্ট একটা সেশন। সো কাইন্ড অফ ইউ ভাই, সো কাইন্ড অফ ইউ। চেষ্টা করেছি, মানে আমি এটা ফিল করি যে যেহেতু এটা অনলাইন সেশন, স্বাভাবিকভাবেই এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কাটানোর জন্য আমি চেষ্টা করেছি আপনাদের সাথে প্রচুর ইন্টারাক্ট করার। আপনারা প্রচুর রিপ্লাই দিয়েছেন, আপনারা উত্তর দিয়েছেন, আপনারা রেসপন্স করেছেন চ্যাট বক্সে, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমার দিক থেকে এটা আমি আর যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে অলমোস্ট, আমি আর সময় নিতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ জালাল ভাই, সো কাইন্ড অফ ইউ, ওভার টু ইউ। আর আমার সাথে যদি কানেক্টেড থাকতে চান যারা, তারা এই যে এখানে লেখা আছে এই আইডিতে আমাকে পাওয়া যেতে পারে। সো আপনার যদি কখনো কোনো কোশ্চেন থাকে বা এই বিষয়ে পাবলিক স্পিকিং নিয়ে আপনি কাজ করতে চান ফর দ্য কি বলে লং পিরিয়ড অফ টাইম, তো সেক্ষেত্রে আপনার সাথে আলাপ হতে পারে, কোনো অসুবিধা নেই, বা কোনো কোশ্চেন থাকলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ
ভাইয়া, অ্যাকচুয়ালি আমাদের আজকে সেশনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবং আপনি যেহেতু আগেও একটা সেশন নিয়েছিলেন, ওই সেশনটা আমি পুরোটা সেশন জুড়ে ছিলাম। তো এখন হচ্ছে আমাদের স্কিল ম্যারাথন, এটা সেকেন্ড সিজন বা 2025 আর কি। তো এই সেশনে হচ্ছে আমরা 7টা স্কিল রেখেছি। তার ভিতরে হচ্ছে একটা স্কিল হচ্ছে পাবলিক স্পিকিং এর উপর, পাশাপাশি আমরা প্রেজেন্টেশনের জন্য আরেকটা সেশন রেখেছি আর কি। এবং আমি আশা রাখি আজকে যারা অ্যাটেন্ড করেছেন আজকের সেশনে, ওনাদের পাবলিক স্পিকিং সম্পর্কে আর খুব একটা প্রবলেম থাকবে না, এবং পরবর্তীতে আজকে যা যা লার্নিং করেছেন সেখান থেকে ওনারা অনেক কিছু নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাকচুয়ালি আমরা যে রুলস গুলা বলি বা যে বিষয়গুলো আমরা আলোচনা করি, সেই রুলস গুলা সবার ক্ষেত্রে 100% ফিট হয় না। তো সেজন্য আমাদের উচিত হবে যার সাথে যেরকম করে ফিট হয় সেই জিনিসটা হচ্ছে মেনে নেওয়া। এখানে ভাইয়া হচ্ছে অনেকগুলাই আপনাদেরকে সিস্টেম বলেছেন, যার কাছে যে জিনিসটা ফিট হয় সেটা হচ্ছে মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আর আমি আশা রাখি আজকের সেশনটা আপনাদের খুবই উপকার করবে, এবং আপনাদেরকে আমাদের ক্লাস রেকর্ডটাও খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব। এটুকু আমার বলার ছিল, এবং ভাইয়াকে আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার ব্যস্ততার ভিতরে আমি যখন কোনো কাজ ইনভাইট করি উনি কিন্তু কখনো না করেন না। সো আমি আশা রাখি আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন ওনাকে নক দিতে পারবেন, ইনশাল্লাহ উনিও আপনাদেরকে সহযোগিতা করবেন। সো এইটুকুই আমার সাইড থেকে বলার ছিল। কারো যদি কোনো কিছু বলার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে সেশনটা শেষ করে দিব। কারো কোনো কিছু বলার আছে? বাজিদ স্যারের লিঙ্কডইন অ্যাকাউন্টটা জি আমি দিয়ে দিব আমাকে ওই যে ওটা একটু নামের বানানটা অদ্ভুত, তাই আমি এখানে লিখি নাই। ওটা আমার মোহাম্মদ বাইজিদ খান, আর বাইজিদ বানানটাও একটু অদ্ভুত আর কি, একদম সার্টিফিকেটের বানান। তো আপনি আমাকে ফেসবুকে বা ইয়েতে নক করলে আমি ওটা দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা একটু অ্যাটেন্ডেন্স ফিল আপ করে নেবেন, পাশাপাশি আপনাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু গুগলে ট্র্যাক হচ্ছে, ওখান থেকে আমরা নিব। তারপর আপনারা হচ্ছে আপনাদের নামটা লিখে নেবেন আর কি, আমরা সেখান থেকে দুই দিকে হচ্ছে ভেরিফাই করে আপনাদেরকে সার্টিফিকেট আজকে বা কালকের ভিতর দিয়ে দিব। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ। আগামী 22 তারিখ মনে হয় একটা সেশন আছে, আপনারা একটু শিডিউলটা দেখে নেবেন। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সেশনটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।